নিউ ইয়র্কের ম্যানহাটন থেকে আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মহিউদ্দিন। বিএনপির অগ্রাধিকার আছে জাতীয় নির্বাচন, জাতীয় নাগরিক পার্টি এনসিপি তার আগে চায় দেশের সার্বিক সংস্কার। সংস্কার আগে না নির্বাচন আগে? নির্বাচন হলে কোন ধরনের নির্বাচন আগে হবে? নির্বাচন হলে কি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, নাকি সংস্কার করেই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথে এগিয়ে যেতে হবে? এসব নানা প্রশ্ন নিয়ে আমাদের সাথে আজকে রয়েছেন বিএনপি স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক নীলুফার চৌধুরী মনি। নীলুফার চৌধুরী মনি আপা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেজন্য আমাদের কৃতজ্ঞতা জানবেন। আমাদের সাথে আরো আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ডক্টর তাজনুবা জাবিন। ডক্টর তাজনুবা জাবিন, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, আর সেই জন্য আমাদের কৃতজ্ঞতাও জানবেন। শুভেচ্ছা আপনাকে। আমি 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 প্রথমেই মনি আপা আপনার কাছে যেতে চাই। প্রথমেই বলে রাখি, মনি আপা আপনার সঙ্গে অনেকদিন পরে দেখা হলো, সেটা আমাদের জন্য আপনার বক্তব্য আমি প্রায়ই শুনি, কিন্তু আমার সঙ্গে আপনার কথা মালা হয় না, সেটা মেলা দিন হয়েছে। যাই হোক, আমি আপনাকে প্রথমেই যে বিষয়টার দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে যে মনি আপা, বিএনপি নির্বাচন চায়, নির্বাচন অনেকেই চায়, কিন্তু বিএনপির এই সংস্কারগুলি হতে অসুবিধাটা কি? আমি প্রশ্নটা এই জন্য করতে চাই যে আমার কাছে কিন্তু মনে হয় না যে এই যেই সংস্কারের ক্ষেত্রে বিএনপি আপত্তি জানিয়েছে এর একটিও বিএনপি যদি গ্রহণ করত তাহলে বিএনপির কোনো অসুবিধা হতো, আদার দেন ক্ষমতাটা একজন বা দুইজনের কাছে কুক্ষিগত করা ছাড়া। মানে যে সংস্কারগুলি নিয়ে আমরা মনে করেছিলাম যে বিএনপি কথা বলবে, সেগুলি নিয়ে এখন এনসিপি কথা বলছে। বিএনপি দাঁড়িয়ে যাচ্ছে এনসিপির এগেনস্টে, যে সংস্কারের কথা বলে তার বিপক্ষে। সংস্কারগুলি মেনে নিলেই তো যথাসময়ে ইলেকশন হওয়ার পথ আরও কাছে বা সুগম হতো। সংস্কারগুলি মানতে আপনাদের অসুবিধা কোথায়? আপনারা কোন কোন সংস্কার মানেননি সেটি আমরা বা মানতে চান না সেটা আমরা খুলে সামনে নিয়ে বসছি। আপনি যদি একটু বলতেন এই সংস্কারগুলি বিএনপিকে দলগতভাবে কোথায় দুর্বল করবে, যে সংস্কারগুলি আপনারা মানতে চাচ্ছেন না বা পাচ্ছেন না? আপা। ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা, অভিনন্দন। আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, বিএনপি সংস্কার নিয়ে তো বিএনপি কোনো কথা বলে নাই, বলেছেন সংস্কার হোক, ক্ষতি নাই, কিন্তু সংস্কারের সাথে নির্বাচনটাও হোক। সংস্কার তো আসলে ধারাবাহিক একটা প্রক্রিয়া, সংস্কার কখনো শেষ হয় না, সংস্কার হচ্ছে চলমান। সংস্কার নিয়ে তারা কাজ করতে থাক, কিন্তু নির্বাচন ইতিমধ্যে 7 মাস চলে গেছে, সেটা নিয়ে আমরা নির্বাচন নিয়ে কথা বলতে পারি, নির্বাচনের রোডম্যাপ নিয়ে কথা বলতে পারি, সংস্কার যেভাবে চলতে থাক। তো এটাই বিএনপির কথা ছিল। তো যে সংস্কারগুলো ইতিমধ্যে যেটার 163টার যেগুলো নিয়ে কথা হচ্ছে, আলোচনা হচ্ছে, এগুলা তো আসলে অনেক রকম তর্ক বিতর্কের একটা জায়গা। এবং এটা আপনি জানেন খালেদ ভাই যে আপনি এই যেটাই সংস্কার করুক না কেন, পরবর্তী নির্বাচিত সরকারের মাধ্যমেই বিল পাস আকারে সংস্কারগুলো সফলতার মুখ দেখতে পারে একমাত্র, এছাড়া কোনো অন্য উপায় নেই। আরেকটা হলো গণভোট বা কিছু, সেটা যেহেতু সম্ভব না এই মুহূর্তে, তো নির্বাচন দিয়ে সরকারেরও উচিত, আমি মনে করি এই দলগুলোর সাথে, যে দলগুলো নির্বাচনে এর আগেও সরকারে গঠন করেছে, রাষ্ট্র পরিচালনা করেছে এবং পরেও করতে পারে, তাদের সাথে সম্পর্কটা যাতে সুন্দর থাকে। কোনো কেউই কিন্তু আসলে চিরস্থায়ী না। এই সরকার একটা সময়ের পর চলে যেতে হবে, এটাই সত্য, কিন্তু তারপরেও যে নির্বাচিত সরকার এবং অনির্বাচিত সরকার, দুটোর মধ্যে ফার ডিফারেন্স আছে। না মনে পা এই ডিফারেন্স বা এটা 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 ঠিক আছে, কিন্তু মনে পা আপনি কি আমাকে একটু বলবেন যে বিএনপি কি সংস্কার কমিশন যে জীবনে দুইবারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, এটার সাথে একমত বিএনপি? আপনি বলছিলেন যে সংস্কার নিয়ে কোনো আপত্তি নাই। আমি আপনাকে বলি, বিএনপির তো 31 দফার মধ্যে কিন্তু স্পষ্ট আছে, অস্পষ্ট কোনো কথা নাই। আপনি যে প্রশ্নটা করলেন এটা নিয়ে কিন্তু বিএনপি সারা বাংলাদেশ আপনি একটু আমার জন্য স্পষ্ট করেন, আপনি আমার জন্য একটু স্পষ্ট করেন, বিএনপি কি দুইবারে বেশি প্রধানমন্ত্রী হওয়ার জন্য একমত? দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার জন্য না হওয়ার জন্য, দুইবারের বেশি একাধারে মানে পরে আবার হতে পারবে, পরে আবার যদি মনে করে সেটা 2-4। এটা কেন বিএনপির জন্য এত বেশি প্রয়োজনীয়? মানে আপনি এখন দুইবার প্রধানমন্ত্রী হবেন, আবার আরেকজন মাঝখানে হবে, এরপরে আবার আপনি দুইবার হবেন একাধারে। এটা কি আপনি একাধারে বোঝাতে চাচ্ছেন যে দুইবারের বেশি একাধারে হতে পারবেন না? দেখেন, একাধারে নিশ্চয়ই বিএনপি আপনাদের সামনে ক্লিয়ার করেছে
বিএনপি এটাই বলেছে যে একাধারে দুইবারের বেশি কিন্তু প্রধানমন্ত্রী পরে হইতে বাধা চান না নাই, তারা। পরে আবার হইতে বাধা নাই। পরে পরে নিয়ে আসলে শোনেন, এটা নিয়ে কোনো আলোচনা হয় না। এটা এই আলোচনাটা আপনারা এই আলোচনাটা আপনারা তুললেন কেন মনি আপা? আপনারা কি ইলেকশন চান না, ভয় পান ইলেকশনে যাইতে? আমরা আমরা ভয় পাবো? আপনি কি এটা বলতে পারেন না, যে তাহলে এটা এই যে যে অবস্থাটা না ছিল? আপা, আমি আপনাকে একটু বুঝাই বলি। এই সংস্কারে যেই কথাগুলিতে আপনি আসলে একমত হন নাই, দুইবারের বেশি প্রধানমন্ত্রী হবে কিনা পরবর্তীকালে, এগুলি আপনাদের কোনোভাবেই আর দ্বিমত পোষণ করার কিছু ছিল না। আপনারা বললেই পারতেন যে হ্যাঁ আমরা এগুলি মানি, সংস্কার করে ফেলো, 1 মাসের মধ্যে সংস্কার হয়ে যেত, 2 মাসের মধ্যে ইলেকশনের জন্য প্রস্তুত হয়ে যেত। আপনারাই তো ইলেকশনটা দেরি করলেন এই সংস্কারের ব্যাপারে কথা বলে, তাই না? আমি আপনাকে একটা কথা বলি খালেদ ভাই, বিএনপি 31 দফার বাইরে গিয়ে বিএনপি যদি 31 দফার সাথে যদি মানে একমত না হয়ে পরবর্তীতে কিছু করে, আপনারা কিন্তু ছেড়ে কথা বলবেন না। কারণ এটা নিয়ে বিএনপি ইতিমধ্যে সমস্ত বাংলাদেশে এটা নিয়ে আপনার যত সেমিনার, সিম্পোজিয়াম সবকিছুই হচ্ছে। ওকে আপা, এই জায়গা থেকে একটু করে আসি। তার মানে একমত যদি না হয়, আপনারা যদি এখন বলেন যে আমরা সংস্কার করব, পরে আপনারা করলেন না, তখন আমরা এটাতে খুব খুশি হব না, এটা তো আপনি বলতেছেন। তার মানে কি বিএনপি কি আসলেই দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এটা রাখবে না? মানে বিএনপি 5-6 বার থাকবে? বিএনপি কিন্তু ক্লিয়ার বলে না এটা। আমি খালেদ ভাই, আপনি আমাকে যত রকম চেষ্টা করেন, আমি একা কিছু বলতে পারবো না। বিএনপি এটা বলে নাই যে এরপরে আবার থাকবে। বিএনপি বলেছে একাধারে দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এখন এরপরেরটা আমার মনে হয় সংস্কার নিয়ে বিএনপির যারা নীতি নির্ধারক মহলের মধ্যে সালাউদ্দিন ভাই কথা বলছেন, কাজ করছেন সংস্কার নিয়ে, আমার মনে হয় যে আমাকে না ডেকে যদি উনাকে ডাকতেন সবচেয়ে ভালো হতো। উনি আপনার এই প্রশ্নের উত্তরটা সরাসরি দিতে পারতো, যেহেতু উনি কাজ করছেন। আপা আমি একটা কথা বলি, পরে আমি বলতে পারি। আপা আমি একটা কথা বলি, বিএনপি কিন্তু তার অবস্থান স্পষ্ট করেছে যে যেখানে সংস্কার কমিশন বলেছেন যে দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, বিএনপির অবস্থাটা পরিষ্কার করেছেন যে একাধারে দুবারের বেশি কেউ থাকতে পারবে না। তার মানে একাধারের বেশিবার কিন্তু থাকতে পারবে, এটা হচ্ছে বিএনপির অবস্থান। আমার প্রশ্ন, বিএনপির জন্য কেন এটা এত জরুরি যে দুইবারের বেশি একটা লোককে, মনিয়াপাকে কেন দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে হবে? মনিয়াপা তো প্রধানমন্ত্রী হয় না। না, হইতেও তো পারেন, গণতান্ত্রিক দল আপনাদের, আপনারা তো মনিয়াপাকে প্রধানমন্ত্রী বানাতে পারেন। এখন আমার কথা শোনেন, যে সেটা হলো আপনারা যখন এটা নিয়ে আলোচনা করবেন, আপনারাও কিন্তু কারো চেয়ে কম গুরুত্বপূর্ণ না সাংবাদিকরা। তো আপনারা আলোচনা করেন বিএনপির সাথে, বিএনপির প্রশ্ন উত্তর পূর্বে প্রেস কনফারেন্সে আপনারা জিজ্ঞেস করেন। আমার মনে হয় এটা সবচেয়ে ভালো একটা মাধ্যম। আর দ্বিতীয়ত হলো, আমি বলি, দ্বিতীয়ত বলছি, সরকারের পক্ষ থেকেও এটা সরকারের অত্যন্ত ভুল হয়েছে আমি বলবো। যখন সরকার সংস্কার কমিটিগুলো করলেন, তখনই কিন্তু দলীয় তাদের সাথে করসপন্ডেন্ট করার জন্য 2 দিন, 1 দিন, 3 দিন পরে পরে দলীয়দের সাথে কথা বললে, তাহলে আপনি ধরেন আপনি একদম 99% অ্যাডভান্স হয়ে গেছেন, আরেকজন 1% চিন্তা করে নাই। এই যে চিন্তা শক্তির, অথচ যে 1% চিন্তা করে নাই তার কিন্তু শক্তি, ক্ষমতা বা আপনার যেটা বলেন পরিচালনার ভার, তার কিন্তু অনেক বেশি পরবর্তীতে। তো এই পরবর্তীর কথা বাংলাদেশের কোনো মানুষ কখনোই চিন্তা করে না। যদি মানুষ এই চিন্তাগুলো করতো, বাংলাদেশে অনেকগুলো টাকা বেঁচে যেত, অনেকগুলো সময় বেঁচে যেত, এবং প্রত্যেকটা মানুষের জন্য ভালো হতো। আপনার কথা আমি পরিষ্কার বুঝতে পারতেছি না, কিন্তু আমি যতটুকু বুঝতে পারতেছি যে বিএনপি, মানে আমি প্রশ্ন অন্যভাবে করি, কারণ হচ্ছে যে ধরেন আমরা বিএনপিকে কি বিষয়ে সর্বাত্মক আন্দোলন করতে দেখছি 15 বছরের মধ্যে 2014 থেকে বা 2013 নির্বাচনের সময় থেকে, যখন আওয়ামী লীগ সরকার, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে, তখন থেকে বিএনপির একটাই দাবি ছিল যে একটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের সময়ে নির্বাচন করতে হবে। এই একটাই দাবি। শেখ হাসিনা তার পদে থেকে নির্বাচন করতে পারবেন না। এখন শেখ হাসিনা তার পদে নাই, লেভেল প্লেইং ফিল্ড চেয়েছিল বিএনপি, লেভেল প্লেইং ফিল্ড, একটা নির্দলীয় নিরপেক্ষ সরকার। এখন শেখ হাসিনা ক্ষমতায় নাই না, একটা শেখ হাসিনা ক্ষমতায়, আমি লেভেল প্লেইং ফিল্ড, তো শেখ হাসিনা এখন ক্ষমতায় নাই, ক্ষমতায় যিনি আছেন তিনি নির্বাচন করতেছেন না, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। একটা জায়গা থেকে এই নির্বাচনটা করার সময় বিএনপি সবার আগে জাতীয় সরকারের কথা বলেছিল, জাতীয় ঐক্যমত্য সরকারের কথা বলেছিল, সংস্কারের কথা বলেছিল 31 দফার মধ্যে। এই ব্যাপারগুলি মোরলেস মানে 4 বছরের জায়গায় 5 বছর এগুলি যখন করা হলো, তখন বিএনপি সংস্কারের এগেইনস্টে এতভাবে দাঁড়াইলো, মনে হয় সংস্কার করলে বিএনপি দলটাই থাকবে না। এটা কিরকম? আমি তো মানে সংস্কারের এগেইনস্টে, তোমরা সংস্কার মানি না, তোমরা সংস্কার করলেও গিয়ে উল্টাই দিব। মির্জা আব্বাস এগুলি বলছেন, মির্জা ফখরুল
জায়গায় আপনার ভুল হচ্ছে। আপনি যদি কথাই শুনেন, ধরেন আমি কথা বলছি, আমার নেতা জনাব তারেক রহমান কথা বলছে, আপনি কোনটা লুফে নেবেন বলেন তো? জনাব তারেক রহমানের আপনি কথা তো লুফে নেবে, জনাব তারেক তারেক রহমান। রহমানের জি। কথা, তো জনাব তারেক রহমান কথা বলছেন, পাশাপাশি আপনার ধরেন মির্জা আব্বাস, উনি অনেক বড় নেতা বাট স্পোকসম্যান না। উনি উনি এটা উনি এটা মানে ওইভাবে আপনি নাও ধরতে পারেন, বাট ওকে। আপনি দেখেন আমাদের নেতা তারেক রহমান সাহেব কি বলছেন। উনি উনি যদি বলেন, আপনি উনার কোড ধরে উনার ইনভার্টেড কমার মধ্যে আমাকে কোনো প্রশ্ন করেন, আমি সেটার কথা বলবো। জনাব তারেক এখন রহমান কি আপনি সংস্কারের বিচ্ছিন্ন, পক্ষে? জনাব তারেক রহমান কি সংস্কারের পক্ষে? অবশ্যই যেটুকু সংস্কার দরকার, কিন্তু সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি করার পক্ষে না, সংস্কারের পক্ষে। সংস্কার তার নিজস্ব গতিতে চলতে থাকবে, রাইট। জনাব তারেক রহমান সবসময় এটা বলে, সংস্কার তার নিজস্ব গতিতে চলতে থাকবে। এবং এই সংস্কারটা কাকে নিয়ে? আপনাকে নিয়ে, আমাকে নিয়ে, এবং আমার সাথে আরেকজন যিনি চকশোতে আছেন তাদেরকেও নিয়ে, প্রত্যেককে নিয়ে, বাংলাদেশের প্রত্যেকটা প্রতিনিধিকে নিয়ে সংস্কার। তো সেইখানে এককভাবে তো কেউ কোনো ডিসিশন দিতে পারে না, না সরকার দিতে পারে, কারণ এই সরকার নির্বাচিত না। আমার কাছে যেটা মনে হয়েছে যে জনাব তারেক রহমানকে না জিজ্ঞেস করে তো আর বিএনপি সংস্কারে কোনগুলি মানে আর কোনগুলি মানে না সে সম্পর্কে তাদের মতামত দিয়েছে। আমরা দেখেছি যে তারেক রহমান সাহেব সরাসরি নিজের মুখে বলেন না, কিন্তু বিএনপির মতামত আমরা দেখেছি, আমরা ধরেই নিয়েছি যে এতে নেতারও সায় আছে। এখন আপনি যদি বলেন যে এটা ধরেন না, আপনি এটা ধরেন না, আপনি দেখেন না, আপনি জনাব তারেক রহমান সাহেব প্রায় প্রতিদিন বক্তব্য দিচ্ছে, নিশ্চয়ই দু একদিনের মধ্যে এটাও চলে আসবে। আমার মনে হয় আমি আশা করব জনাব তারেক রহমান মেনে নেবেন, দুইবারের বেশি প্রধানমন্ত্রী হবে না, একবার একাধার কোনো শব্দ ইফ বার্ডস এগুলো যুক্ত করবেন না। আমি আশা করব যে আরো যে দুই একটা জিনিস আমি দেখলাম, আমি আশা করব এটা মনে হয় আপনার মতো আমরাও একটু আশাই করতে পারি। আমি একটু ডক্টর জাবিনের কাছে যাই, আপনার কাছে আবার আমি ফিরে আসবো। ডক্টর জাবিন, আমি একটা প্রশ্ন সরাসরি করতে চাই যে এনসিপি বা এই যে জাতীয় নাগরিক পার্টি কিভাবে বিএনপির শত্রুতে পরিণত হলো, মানে বিএনপিকে কিভাবে শত্রু গণ্য করতে থাকলো। যেমন আপনাদের একটা জনপ্রিয় বয়ান আমরা এরকম শুনি যে আপনারা 15 বছর কোথায় থাকেন, 15 বছর আপনারা পারেন নাই, কিন্তু 15 বছর যে বিএনপি পারে নাই সেইটার দায় কিন্তু আমাদের সবার। যেমন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় এসে দাঁড়ালো, তারা যখন মরতে শুরু করেছিল, আপনিও প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় দাঁড়িয়েছেন, আপনি একজন পেশাজীবী, আমরাও আমাদের জায়গা থেকে যা করার দরকার তা করতে চেয়েছি, তা করতে চেষ্টা করেছি। কিন্তু বিএনপি যখন করতে চেয়েছে বিএনপি যখন শেখ হাসিনাকে সরাতে চেয়েছে, তখন আমাদের কাউকে কিন্তু পাশে পায় নাই। এই 15 বছর ধরে সংগ্রামরত, তারপর হচ্ছে বিভিন্নভাবে মজলুম দলটা কিভাবে এনসিপির সবচেয়ে বড় প্রতিপক্ষতে পরিণত হলো। তারা কথায় কথায় বিএনপিকে স্ল্যাশ করে, বিএনপি পারে নাই, বালুর ট্রাক সরাতে পারে নাই, দৌড়ানি দিয়ে এই আগে যদি দিতেন তাহলে এতদিনে ওরা পলায় যেত, এগুলি বিএনপিকে কেন শুনতে হইতেছে? মানে বিএনপির অপরাধটা কি? এবং সেটা কিন্তু আজকে থেকে না, প্রথম দিন থেকে। এবং বিএনপির অপরাধ আমি সরাসরি দেখি যে বিএনপি একটা নির্বাচন চায় এবং নির্বাচন করে এটা দেখতে চায় যে কারা আসলে কটুক দিতে পারে। আপনি যদি আমাদের একটু বলতেন ডক্টর জাবিন। ভাই আপনাকে ধন্যবাদ, মনি আপা, এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। যে কেন 15 বছরে বিএনপির ডাকে মানুষ রাস্তায় নামে নাই বা সবাই এই গণ অভ্যুত্থানে অংশ নেয় নাই, কেন অচেনা অজানা কয়েকজন ছাত্রের ডাকে নিয়েছে, এটার যদি একটা ব্যাখ্যা আমি খুব সংক্ষেপে বলি। বিএনপি সবসময় যে নির্দলীয় সুষ্ঠু নির্বাচন, ফ্যাসিবাদের এই যে তাদের যে 31 দফা, যেটা 2.5 বছর আগে 2023 সালের 13 জুলাই যে 31 দফা, সেখানে তারা একটা সুষ্ঠু নির্বাচনের জন্য চেয়েছে, সেটা ফ্যাসিস্টের সাথে হাসিনা থাকা অবস্থায়। আর এই অচেনা অজানা ছেলেগুলা বা মেয়েরা, এই তরুণরা এই গণ অভ্যুত্থানের ডাকটা দিয়েছিল ফ্যাসিবাদ ব্যবস্থা বিলোপের জন্য। এই পুরো ব্যবস্থাটার বিরুদ্ধেই কিন্তু তারা মানুষকে ডাক দিয়েছিল, এবং এই জন্য এখানে কিন্তু একটা বিশাল পরিবর্তন, মানে ফ্যাসিবাদ ব্যবস্থা বিলোপের জন্য ডাকটা দিয়েছিল। আপনি বলতে চাইছেন যে কোটা আন্দোলনের শুরু থেকেই ডাকটা ছিল, নাকি আপনি জুলাইয়ের অগাস্টের 2 তারিখের কথা বলছেন? না, যখন আন্দোলনটা ওই পর্যায়ে যায়, অগাস্টের 2 তারিখে কখন আন্দোলনটা একদম ঘনীভূত হয়, রাইট। তার আগ পর্যন্ত কিন্তু এটা একটা অরাজনৈতিক আন্দোলন ছিল। আপনারা মুক্তিযুদ্ধ, এবং আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধের স্লোগান, বঙ্গবন্ধুর স্লোগান মুখে নিয়ে আন্দোলনটা অংশগ্রহণ করতে, যেটার সাথে শেখ হাসিনা বা ফেসিবাদী ব্যবস্থা বিলোপের কোনো চিহ্ন ছিল না এই আন্দোলনের মধ্যে আসলে, অগাস্টের 2-3 তারিখ পর্যন্ত। কিন্তু যখন সেই রাতে রাজাকার যে তাদের যে বয়ান, সেটা দিয়ে যখন তারা ছাত্র জনতাকে ট্রিগার করলো,
তখন কিন্তু পুরো আন্দোলনের মোড় ঘুরতে শুরু করলো। এবং আপনি যে প্রসঙ্গটা বললেন যে শত্রু, আসলে ফ্যাসিবাদ, বিএনপি কিন্তু একটা ফ্যাসিবাদ বিরোধী শক্তি, এই গণ অভ্যুত্থানেরই অন্যতম স্টেক হোল্ডার। এবং গত 15 বছরে তাদের যে নির্যাতন, তাদের প্রত্যেকটা নেতা কর্মীদের বিরুদ্ধে যে অজস্র মামলা, এটা অস্বীকার করে কোনো উপায় নাই। কিন্তু এই 5ই আগস্টের পরে কিন্তু প্রত্যেকটা ফ্যাসিবাদ বিরোধী শক্তি যার যার ব্যানারে ফেরত গেছে। এখন যখন গণ অভ্যুত্থানটা নিয়ে প্রশ্ন ওঠে, গণ অভ্যুত্থানের ভাগিদার নিয়ে প্রশ্ন ওঠে, সবাইকে কিন্তু সমান সেটার অংশীদার তারা দাবি করে, খুব ভালো কথা। কিন্তু যখন ব্যর্থতা বা কোনো ধরনের জবাবদিহিতার মধ্যে পড়তে হয়, তখন কিন্তু শুধু ছাত্র তরুণদেরকে পড়তে হয়, বা এই গুটি কয়েক ছাত্রকে ধরে পড়তে হয় যে, এবং এই শত্রু বা তারা 15 বছরে কিছু পারে নাই, এই কথাটা কিন্তু শুধু ছাত্র তরুণদের পক্ষ থেকে যায় না, এটা জনগণের পক্ষ থেকেও যায়। আপনি যদি আপনাদের এই অনুষ্ঠানগুলোর নিচে কমেন্ট গুলা দেখেন, কখনো যদি চোখে পড়ে, এখানে কিন্তু যাদের প্রকৃত অর্থে যাদের অ্যাকাউন্ট আছে, এরকম অনেক মানুষ কিন্তু খুব সুন্দর সুন্দর কথা লেখে এবং কাউকে অ্যাটাক করে না, খুব গঠনমূলক ভাবেই কিন্তু লেখে। এটা থেকে কিন্তু আপনারা নিজেরাও বুঝতে পারবেন এবং আশেপাশের মানুষ থেকেও বুঝতে পারবেন যে গত 15 বছরে একটা যোগ্য বিরোধী দল হওয়ার ব্যর্থতা কিন্তু এদেশকে ভুগিয়েছে, একটা সফল বিরোধী দল হওয়ার ব্যর্থতা কিন্তু এদেশকে ভুগিয়েছে। এটা শুধু ছাত্র জনতা হিসেবে আমরা যে বলি যে, বা এনসিপি এই নতুন করে যে এটা বলে, ব্যাপারটা তা না। আরেকটা বিষয় হচ্ছে, এই শত্রু বা এই মুখোমুখি দাঁড় করানোর ব্যাপারটা কিন্তু এক দিক থেকে না। আপনি দেখবেন এই যে কিছুদিন আগে এক টক শোতে আমার এক সহ আলোচক বলছিলেন, আমি 90 সালের গণ অভ্যুত্থানের একটা কথা বলছিলাম, উনি বলছেন 90 সালে তোমার বয়স কত ছিল, বেয়াদব, অপরিপক্ক, আদব কায়দা জানে না, তোমাদের বয়সে মানে এক একজনের, আমাদের রাজনৈতিক জীবন বা রাজনৈতিক পথ চলা তোমাদের বয়সের বেশি, এই যে খাটো করে দেখা, এই যে হেয় করে দেখা, তো এটার প্রতিক্রিয়াতেও কিন্তু কিছু কথা চলে আসে। না ডক্টর জাবিন আসেন, আমরা একটু আমার ব্যর্থতা, আমি আপনার প্রশ্নটা আসলে বুঝাতে পারছি কিনা আমি জানি না। আমার কাছে যেটা মনে হয়েছে যে বিএনপি গত 13 বছর ধরে, স্পেসিফিকলি বললে যে 2012 সালের পর থেকেই বিএনপি এই একটা সরকারের কাছে একটা দাবি জানায় আসতেছে, দরকার হলে সরকারকে বলতেছে ক্ষমতা চাইতে একটা সুষ্ঠু নির্বাচনের কথা বলতে। এবং এইটার মধ্যে কিন্তু বিএনপি কোনোদিন কোনো আড়াল নিতে পারে নাই। বিএনপি কিন্তু কোনো ছাত্রলীগের মধ্যে গিয়ে বলতে পারে না যে বঙ্গবন্ধু মহান নেতা, আমরা সবাই বঙ্গবন্ধুকে ভালোবাসি, এই কথা বলে কিন্তু বিএনপি রাজনীতি করতে পারে নাই। বিএনপিকে রাজনীতিটা করতে হয়েছে বিএনপির কথা বলেই, শেখ হাসিনার এগেনস্টে কথা বলেই বিএনপি রাজনীতি করতে হয়েছে। তার জন্য মামলা, মোকদ্দমা, জেল, জুলুম যত কিছু করছে, চা খাচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে ফেসিবাদী আন্দোলনে গেছে হচ্ছে অনেক পরে, অনেক জায়গার পরে। সেই সময় তাদেরকে আমরা মুক্তিযুদ্ধের স্লোগান দিতে দেখছি, তাদেরকে আমরা বঙ্গবন্ধুর ভাষণ দিতে দেখছি, এবং আমরা দেখছি যে তারা নানাভাবে নানা ধরনের আড়াল নিচ্ছেন। বিএনপি কিন্তু এই সুযোগটা পায় না। আমার প্রশ্নটা হচ্ছে, যেই বিএনপি এত ত্যাগ করলো, এবং তারা কিন্তু সরকারে গিয়া 3 জন মন্ত্রী হয় নাই, 3 জন মন্ত্রী এই বৈষম্য বিরোধী ছাত্ররাই হয়েছে। তারা কিন্তু কোনো কিছু দখল করে নাই, তাদের একটাই চাওয়া ছিল ইলেকশনে যাওয়া। এবং ইলেকশন যাওয়ার পর থেকে বিএনপিকে কি শুনতে হয়েছে আপনাদের কাছ থেকে আপনি দেখেন। আমি ছোট করে একটু বলি, আমার মাফ করবেন, আপনাদের কাছে শুনতে হয়েছে বিএনপি নাকি আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে, বিএনপি নাকি আওয়ামী লীগকে নিয়ে আসতেছে। আওয়ামী লীগ দিয়া বিএনপির নেতারা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তার 100 ভাগের 1 ভাগ বাংলাদেশে কেউ হয় নাই। এরপরও বিএনপি কেমনে শত্রু হইল এনসিপির, এইটার কারণটা কি? মানে বিএনপিকে ক্ষমতা থেকে ঠেকানোটা কেন এত জরুরি হয়ে পড়লো? এখানে শত্রুতার প্রশ্ন না খালেদ ভাই, এই যে কেন শুধু সুষ্ঠু নির্বাচনই চেয়েছিল, নির্বাচন কেন্দ্রিক রাজনীতি তারা করেছে। এই যে হাসিনা কিভাবে এই 3টা অবৈধ নির্বাচন করে ফ্যাসিস্টের সাম্রাজ্য টিকে রেখেছিল, তাদের রাজনীতিটাই ছিল নির্বাচন কেন্দ্রিক। কারণ নির্বাচন হলেই শুধু গণতন্ত্র হবে, গণতন্ত্র ফিরে আসবে, এটা তাদের একটা রাজনৈতিক একটা চালের, এটা বা তাদের কি বলবো আমি, পরিকল্পনার ভুল বলবো, যে তারা সবসময়, আপনিই বলছেন যে তারা সবসময় সুষ্ঠু নির্বাচনই চেয়েছে। কেন তারা হাসিনার এই যে তার যে সাম্রাজ্য,
3টা বিভাগ, এই যে সবকিছু তার একক কর্তৃত্বে, একক হাতে, প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের একটা ইট পাতা যে হাসিনার কথা ছাড়া বা স্বৈরশাসকের কথা ছাড়া চলতো না, বা মানুষকে সম্পৃক্ত করার যে রাজনীতি, এটা তো বিএনপি করতে ব্যর্থ হয়েছে। এবং জনগণের কথা না বলে, জনগণ এই যে এখনো তারা যে 31 দফা বলে বলে যেসব গণভোট অসম্ভব বলছে, যেসবে আমরা জনগণকে সম্পৃক্ত করতে চাচ্ছি, বিএনপি আবার সেসব জায়গায় জনগণকে দূরে ঠেলে দিয়ে আবার নির্বাচনের কথা বলছে। এখানে কিন্তু আপনি দেখেন তারা কিন্তু আবার জনগণকে নিজেদের থেকে দূরে সরাচ্ছে। জনগণ কিন্তু তাদেরকে চাচ্ছে, এবং তারা একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, তারা নির্যাতিত রাজনৈতিক দল। আপনি নিজেই বলছেন যে তারা সব সময় সুষ্ঠু নির্বাচন চেয়েছে। একটা দেশের গণতন্ত্র কি শুধু সুষ্ঠু নির্বাচনের, একমাত্র শুধু সুষ্ঠু নির্বাচনের মধ্যে এই নির্বাচন ব্যবস্থাটা কিরকম, এই নির্বাচনটা দাঁড়িয়ে আছে কিসের উপর? এই যে এই নির্বাচন কমিশনার গুলা, বিচারক এবং প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, তাদের মন্ত্রিসভাগুলা কিসের উপর দাঁড়িয়েছে? আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব, প্রত্যেকটা গোয়েন্দা বাহিনী কিসের উপর দাঁড়িয়ে আছে? এগুলোর সংস্কারের কথা, এগুলোর বিরুদ্ধে কথা, প্রত্যেকটা সবসময় তাদের একটা উপর দিয়ে কথা, যে চেষ্টা করা হবে, পরিবর্তন করা হবে, কিন্তু স্পেসিফিক্যালি উপায়টা কি, পথটা কি, তারা জনগণের কাছে সেটা পরিষ্কার করে না। যেটা ছাত্র জনতা বা এখন পরবর্তীতে হয়েছে, হয় আন্দোলনটা কোটা বিরোধী আন্দোলন দিয়ে শুরু হয়েছিল, এবং সব সময় কিন্তু এটা একটু বাংলাদেশের ইতিহাসে প্রথম না, একটা দিয়েই শুরু হয়েছিল। কিন্তু এই পুঞ্জীভূত যে স্বৈরশাসকের 15 বছরের যে পুঞ্জীভূত ক্ষোভ, সেটা কিন্তু প্রকাশিত হয়েছে একটা সিস্টেম, একটা ধাপ পেরিয়েই কিন্তু সেদিকে গিয়েছে। এবং আমি একটু বলি, এবং বিএনপিকে যে এই শত্রু মনে করা না, আমরা কিন্তু চাচ্ছি বিএনপিকে জাতীয় ঐক্যমত্য নিয়ে আমরা একসাথে সবাই মিলে আমরা ঐক্যমতে পৌঁছাই সংস্কারের বিষয়ে, যে মৌলিক কিছু সংস্কার হোক, তারপর নির্বাচন যে 2টা টাইম লাইনে আছে তার মধ্যেই হবে, এবং প্রত্যেকটা দল, নিবন্ধিত দল সেখানে অংশগ্রহণ করবে। এবং আওয়ামী লীগের পুনর্বাসনের ক্ষেত্রে যেটা বলছি, আপনি দেখেন, জি বলেন, শেষ করেন, সরি নতুন প্রশ্ন, যে বিচার এবং সংস্কারের কথা, যেই বিচার, যেই আওয়ামী লীগ তাদেরকে এরকম ভাবে নির্যাতন করেছে, এক একজনের ইভেন এমনও হয়েছে বিনা ভোটে, এই শব্দটা ফেসবুকে লিখেছে দেখে তাকে ডিজিটাল আইসিটি একটা মামলা দিয়েছে 2টা শব্দের জন্য। তাহলে এই লেভেলের নির্যাতন, তারা ঈদে কেউ বাড়ি যেতে পারে নাই, সবগুলাকে ঘর ছাড়া, এরকম নির্যাতনের মধ্যে তারা আওয়ামী লীগের দল হিসেবে বিচার না চেয়ে, হাসিনার বিচার না চেয়ে, আওয়ামী লীগের বিচার না চেয়ে, আমি বলি আমরা দুইজন, মানে আপনি আর আমি কি দুইটা আলাদা দুনিয়াতে বাস করি? মানে আপনি যে এই শব্দটা বলতেছেন যে তারা হাসিনার বিচার না চেয়ে, আমি তো দেখতেছি বিএনপির নেতৃবৃন্দ প্রতিটা ভাষণে, মানে তারেক রহমান থেকে ফখরুল ইসলাম আলমগীর, প্রতিটা ভাষণে হাসিনার বিচার চাইতে থাকেন। গত 15 বছর চেয়েছেন, এখনো চান। মানে হাসিনার বিচার না চেয়ে এটা কোত্থেকে আসলো? বিচার কি শুধু এই খালেদ ভাই, বিচার চাইলে আর কি এদেশের বিচার হয়ে যায়? বিচার ব্যবস্থার কি অবস্থা? না, আপনি বিচার যে না চেয়ে বলতেছেন সেটা কি থেকে বলতেছেন? জি বলেন। গত এই হাসিনার প্রধান বিচারপতিকে তার একজন এমপ্লয়ি দিয়েই তো দেশ ছাড়া করেছে আমাদের তো। এবং এই যে বিচার ব্যবস্থার প্রতি যে মানুষের আস্থা আনা, এবং আমরা কিন্তু বলছি না পুরো বিচারটা শেষ করতে হবে, একটা দৃশ্যমান বিচার প্রক্রিয়া। আইসিটি কি করছে? এই জাতিসংঘের মানবাধিকার কিন্তু পরিষ্কার তাদের রিপোর্টে লিখেছে যে এটা এখানে আন্তর্জাতিক অপরাধ হয়েছে। আপনি কি জানেন শেখ হাসিনার বিরুদ্ধে এই পর্যন্ত কতটা মামলা হয়েছে, কতটা মামলার ফাইনাল রিপোর্ট বা চার্জশিট একদম কাছাকাছি চলে আসছে? এগুলি সবগুলি বিচার প্রক্রিয়ার অংশ, এবং এই সবগুলি বিচার শুরু হয়েছে আসলে। এবং সেটার দৃশ্যমান, আপনি দৃশ্যমান কি চান? দৃশ্যমান কি চান? কিভাবে বুঝবেন যে দৃশ্যমান হবে? আপনি যে বলছেন আমি আর আপনি দুটো আলাদা ভুবনে থাকি, সত্যি করে খালেদ ভাই, নির্বাচন নিয়ে শুধু নির্বাচন কিন্তু আমরা চাই না, এই ব্যাপারটা এরকম না। শুধু নির্বাচন নিয়ে যে ধরনের আলাপ, যে ধরনের বক্তৃতা, যে ধরনের প্রচার, যে একটা নির্বাচিত সরকার আসলেই সংস্কার করে দিবে, একটা নির্বাচিত সরকার আসলেই বিচার হবে, আর তারা এসে বিচার করবে, এটা ছাড়া এই আওয়ামী লীগ যে 15 বছরে যে শুধু তো জুলাই হত্যাকাণ্ড না, পিলখানা, শাপলা, 3টা অবৈধ নির্বাচন, তারপর এই গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং ব্যাংক লুট, মানে অন্য মাত্রার, এগুলোর বিচার, এগুলো নিয়ে কথা কি আছে টেবিলে? আমার তো মনে হয় না। যদি এরকম আমার মনে যে আপনি শুনলে হয়তো দেখবেন যে এই সবগুলি আছে, এই কোনোটাই নাই তা না, এবং এর প্রত্যেকটার বিচার হইতেছেও, কিন্তু প্রত্যেকটার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। বিচার প্রক্রিয়া তো আদালতে শুরু হয় না, যাবেন বিচার প্রক্রিয়া শুরু হয় তদন্তের মাধ্যমে, বিচার প্রক্রিয়া শুরু হয়। আমি খালেদ ভাই, আমি আপনাকে আরেকটা বলি, এই কিছুদিন আগে যে আমাদের
ঢাকা মেয়রের কে ঘোষণা করা হলো। এই 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 বিচারের এই বিএনপি পন্থী একজনকে ঢাকা মেয়রের ঘোষণা করা হলো আদালতের রায়। আপনি কি মনে করেন যে পূর্ণ আস্থা 7 মাসের মধ্যে, 7 মাস আগে যে হাসিনা 15 বছর এরকম একটা ভঙ্গুর বিচার ব্যবস্থা তৈরি করে 7 মাসের মধ্যে বিদায় নিল, আর 7 মাসে সব ওয়াশ হয়ে গেল, সবাই এটা নিশ্চয়তা দিবে? আমি আপনাকে একটু শেষ করে, আমরা কিন্তু এই বিচার ব্যবস্থাটারও কিন্তু সংস্কার চেয়েছি, এবং সবাই যে বলে, ওনারা যে বলে যে সংস্কার দীর্ঘ চলমান প্রক্রিয়া এবং অনেক দিন ধরে চলবে এবং পানির মতো প্রবাহ, সব ঠিক আছে, কিন্তু এটার একটা স্পেসিফিক, আবার আমি বলছি, পন্থা পদ্ধতি, যে এই করলে বিচার হবে, এইভাবে এটা হচ্ছে, এতটুকু অগ্রগতি হয়েছে আইসিটিতে, এতটুকু হচ্ছে বা এরকম হবে। আমার মনে হয় যে আমাদের যে 15 বছরের যে ভঙ্গুর বিচার ব্যবস্থা, সেটার পরে যে আমাদের কিন্তু এই সন্দেহটা রয়ে যায় প্রত্যেকটা শহীদ। আমি একটু দুইটা বিষয় আপনাকে একটু বলে আমি একটু মনে আপনার কাছে, আমার মনে হয় যে আপনারা এনসিপির পক্ষ থেকে যেখানে আইসিটি ট্রায়াল হচ্ছে এবং শেখ হাসিনার অন্যান্য সহযোগীদের বিরুদ্ধে যেসব মামলা হয়েছে, সেই মামলাগুলির আপনারা খোঁজ নিতে পারেন। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, বর্তমানে যিনি প্রধান বিচারপতি রয়েছেন সৈয়দ রেফাত আহমেদ, তার সময় বাংলাদেশের বিচার ব্যবস্থায় আসলে আমূল পরিবর্তন করা হয়েছে। যেখানে আসলে তারেক সাহেবের মামলা দেওয়া হয়েছে, সেই তারেক সাহেবের মামলা রায় যেখানে দেওয়া হয়েছে, সেখানে নতুন বিচারক এসেছেন এবং বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আসলে সিটিং জজগুলি নতুন নিয়োগ দেওয়া হয়েছে, এগুলি পুরনো কেউ নাই। এটা আপনারা খোঁজ নিলে নিশ্চয়ই আপনারা জানবেন। তারপরও আমি মনি আপাকে এই প্রশ্ন করতেই চাই। ডক্টর জাবিন অনেকগুলি ভ্যালিড প্রশ্ন তুলেছেন, সেই ব্যাপারে আপনার সাথে আসলে আমি একটু কথা বলতে চাই। তার আগে আমরা সরকারের কাছে জানতে চেয়েছিলাম, বিএনপির দর্শকদের কাছে, বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের নিয়ন্ত্রণ স্থানীয় পর্যায়ে নাই দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি। বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের নিয়ন্ত্রণ স্থানীয় পর্যায়ে নাই, এই দাবি হচ্ছে জাতীয় নাগরিক পার্টির। দর্শকদের কাছে প্রশ্ন, এনসিপির এমন বিবৃতি সঠিক বলে মনে করেন কিনা? শতকরা 87% দর্শক এই বক্তব্যের সাথে একমত পোষণ করছেন, শতকরা 13% দর্শক একমত হন নাই। যে আমরা দেখেছি যে জনাব তারেক রহমানের সকল মামলা তুলে নেওয়া হয়েছে এবং ইন অ্যাবসেন্সিয়া। আমরা দেখেছি যে এই মেয়র ইশরাকের কথা বলা হয়েছে, আমরা দেখেছি এই সরকার ইভেন ডক্টর ইউনূস ক্ষমতা নেওয়ার আগেই বেগম জিয়ার সকল মামলা তুলে নেওয়া হয়েছে। সেটি যৌক্তিক বা অযৌক্তিক সেই জায়গায় আমি আসতেছি না। আমার কথা হচ্ছে যে এত সব কিছু থাকা সত্ত্বেও সব জায়গায় আপনাদের ফেভারেবল, সব মানে প্রশাসন, পুলিশ, বিচারালয় সবকিছু আপনাদের ফেভারে থাকা সত্ত্বেও আপনারা কেন মনে করতেছেন না যে এই এখন একটা লেভেল প্লেইং ফিল্ড হয়েছে? আপনারা কেন এরকম মনে করতেছেন যে এই যে আপনাদের বক্তব্য, আপনি বলতেছেন জনাব তারেক রহমানের বক্তব্য ছাড়া কারো বক্তব্য তো শোনা যাবে না। আমি একটু নিউ ইয়র্ক টাইমসের প্রসঙ্গে আমি একটা আসতে চাই। আপনাদের কেন এরকম মনে হইতেছে যে টাকা দিয়ে নিউ ইয়র্ক টাইমসে প্রতিবেদন ছাপিয়েছে আওয়ামী লীগের দোসররা? আপনি যদি প্রথমে বিচার বিভাগের কথা বলতেন যে কোনো এক ম্যাজিকে সব মামলার রায় আপনাদের পক্ষে যাচ্ছে কিনা, তারপরে নিউ ইয়র্ক টাইমস। দেখেন, আমি প্রথমে আগে আপনার কথাটা বলি যে মামলাগুলো যেটা উঠেছে, আপনি জানেন যে এগুলা সবগুলো মামলায় রাজনৈতিক মামলা, রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা। আপনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যে মামলাগুলো জড়িয়েছে, এটা তার চরম শত্রু, কিন্তু এই কথাগুলো অনেক আওয়ামী লীগেরও টকশো শেষ করার পরে ব্যক্তিগতভাবে বলতো যে এটা আসলে অমানবিক, এটা আসলে আমরাও এমন চাই নাই, কিন্তু এটা হয়ে গেছে। তো এই যে অমানবিক, এবং আপনি দেখেন জনাব তারেক রহমান সাহেব ওনাকে জোর করে মুসলেকা নিয়ে ওনাকে দেশ ছাড়তে বাধ্য করেছে। তারপরে যতগুলো মামলা হয়েছে, সবই কিন্তু প্রতিহিংসামূলক, রাজনৈতিক। তো রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা উজ্জ্ব হবে, এটাই স্বাভাবিক। কেন জানেন, আমি তার আগেও একটা প্রমাণ দিচ্ছি। আজকের যে প্রধান উপদেষ্টা আছেন, ওনার মামলাগুলো কিন্তু তারও আগে সবগুলো হাওয়া হয়ে গেছে। যেভাবে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে আপনি জানেন যে 1/11 পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপরে 1/11 প্রয়োগ করা সত্ত্বেও তাকে কিন্তু মামলা দিতে পারে নাই তৎকালীন অনির্বাচিত সরকার। কারণ এই মামলাটাও, যে মামলাটা জিয়া আরফানেজ নিয়ে হয়েছিল, সেটাও কিন্তু তারা চার্জশিট দিতে পারে নাই, বিধায় খারিজ হয়ে গিয়েছিল মামলাটা, কারণ কোনো তথ্য উপাত্ত কিছুই ছিল না। এটা আবার পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগ এটা ব্যক্তি কুন্দলে, ব্যক্তি আক্রোশে এই কাজগুলো করেছে। তো এই জায়গায় যদি আপনি তো আইন প্রণয়ন করেছেন এক সময়। আমি আপনার একটা ছোট্ট জিনিস বলি, যদি আপনি রাজনৈতিক মামলা বা কি কারণে মামলা উঠেছে, আমি জনাব তারেক রহমানের মামলার কথাই ধরি।
ওই মামলাটা আসলে কি কারণে হয়েছে? 21শে আগস্টে গ্রেনেড হামলায় তার সাথে সংশ্লিষ্টতা ছিল কি ছিল না, কোনো একটা দুর্নীতির সঙ্গে তার সাথে সংশ্লিষ্টতা ছিল কি ছিল না, সেই মামলাটা যদি আপনার তুলতেও হয় আপনার পেপার বুক পড়তে একটা সময় লাগবে, আপনাকে বলতে হবে, কারণ এটা একটা কম্পিটিটিভ কোর্ট, কম্পিটিটিভ কোর্ট। আপা সময় নিয়েছে আপনি এরকম বলতে চান? কয়দিন হিয়ারিং হয়েছে? উনি ইন অ্যাবসেন্সিয়া কেন ছিলেন? এর আগে উনি ইন অ্যাবসেন্সিয়া ছিলেন কারণ তিনি ভয় পাচ্ছিলেন যে কোর্টে তার বিরুদ্ধে এখন তিনি উপস্থিত হন নাই কেন? কয়দিন সময় নিয়েছে? 8টা মামলার পেপার বুক কতগুলি বড় আপনি জানেন আপা? আমি আপনাকে এই কথাটা বলছি, আপনিও জানেন যে যত কঠিন মামলাই হোক না কেন, মামলা কিন্তু তার মেরিট যদি না থাকে মামলা টিকে না। মেরিটটা যাচাই করার জন্য তো সময় লাগে আপা। এটা তো মেরিট যাচাইয়ের উপরে মামলা ওঠে না, এটা পারসেপশনের উপরে মামলা উঠছে, পারসেপশনের উপরে মামলা উঠছে। আমি বলি খারিজ যখন হয়ে গেল মামলাগুলো যখন, তখন কিন্তু বিচারক কিন্তু এই কথাগুলো কিন্তু জাজে বলে গেলেন যে এই কারণে এই মামলাটা টিকলো না, যে কথাগুলো আগে বলতে পারে না। বিচার বিভাগ যখন চরমভাবে আপনার হস্তগত, চরমভাবে যখন খারাপ অবস্থায় বিচার বিভাগ, তখন কিন্তু এই কথাগুলো কেউ বলতে পারে না। আপনি জানেন তারেক রহমানের পক্ষে একজন বিচারক যখন তার পক্ষে রায় দিয়েছিল, তাকে কিভাবে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল, তারকে কিভাবে তার স্ত্রী তার সন্তানদের কিভাবে কত কষ্ট করে তার স্ত্রীকে মারা যেতে হয়েছে। তো এই যে কষ্টগুলো, এটা দেখে কিন্তু পরবর্তী জাজরা কিন্তু অ্যালার্ট হয়ে গেছে। তারা কেউ খুব বুদ্ধিমান যারা, তারা বিব্রত বোধ করেছে, বাকিরা কিন্তু জোর করে তারা প্রমোশন নেওয়ার জন্য বা পরবর্তীতে অনেক কিছু ফ্যাসিলিটিস নেওয়ার জন্য। আপনি দেখেন প্রধান বিচারপতি উনি কি করেছিলেন, উনি নিজেও অনেক সুবিধা নিয়েছিলেন তৎকালীন। তো এই যে এই কারণগুলোর জন্য যে এই মামলাগুলো যে মেরিটে টিকবে না, এটা আপনিও জানেন। কিন্তু তারপরেও কিন্তু সময় নিয়ে 4-5 মাসে, কিন্তু মাত্র কয়েকদিন আগে তারেক রহমান সাহেবের সবগুলো মামলা থেকে উনি মুক্ত হলেন, মাত্র কয়েকদিন আগে, এই 7 মাস যাবত। কিন্তু আপনার কাছে মনে হয় যে বিচার বিভাগকে ঠিক প্রভাবিত করা যায় না, এটা আপনি বলতেছেন তাই না? না, প্রভাবিত তো একটা সময় করা গিয়েছে। না এই সময় না শেখ হাসিনা সরকারের কথা আমরা বলতেছি না, শেখ হাসিনা সরকারের কথা বলতেছি। আমি এই সময়টা অন্য কোনো কথাই যাব না। আমি এই সময়টায় শুধু এইটুকু বলবো যে যারা সাফারার ছিল, খুদ প্রধান উপদেষ্টা সহ যারা আক্রোশের ইসে ছিল, তারা কিন্তু অনেকেই মুক্ত হয়েছে এই জায়গাটায়। তার মানে যে সম্পূর্ণ প্রভাব মুক্ত বিচার বিভাগ, এটা তার মানে হচ্ছে যে যখন ডক্টর ইউনূসকে মামলা মুক্ত করে তখন ওনার হচ্ছে প্রভাবযুক্ত, যখন আপনাদেরকে ছেড়ে দেয় তখন হচ্ছে প্রভাব মুক্ত, তাই তো? নো, আমি বলেছি ওনারটা যখন হয়েছে একই ক্রাইটেরিয়ার মধ্যে যদি আরগুলা পড়ে বা তার চেয়েও হালকা ক্রাইটেরিয়া যদি পড়ে, তাহলে কিন্তু ওগুলো কিন্তু বানচাল হয়ে যাওয়ার কথা। আমি এই কথাটাই বলেছি। ওকে, ঠিক আছে। আমি তার মানে বলি নাই যে প্রভাব মুক্ত হলে কিন্তু ওনারও সময় নিত, ওনারও মিনিমাম 7 মাস সময় নিত। ওনার কিন্তু 7 মাস সময় নেয় নাই খালেদ ভাই, এটা আপনি একটু খেয়াল করেন। আমি একটু জাবিনের কয়েকটা প্রশ্নের উত্তর দিতে চাই, আপনি যদি একটু সময় দেন। সেটা হলো, জাবিন প্রথমেই বলছে যে তারা ফেসিবাদের জন্য, বিলোপের জন্য মাঠে নেমেছিল। যদিও আপনি প্রতিবাদ করেছেন, আমি এটা আবারও বললাম, ওনারা 4 তারিখের আগ পর্যন্ত কোটার জন্যই ছিল, চাকরির জন্যই তাদের আন্দোলন ছিল। তাদের আন্দোলন এখন সরিষার মধ্যে ভূত রাখার জন্য, যদি ভূত থাকে সেটা তারা জানবে, এটা অন্য কেউ জানার কথা না। কারণ তাদের যারা যুদ্ধ করেছে, যে কয়েকজনের নাম আমরা দেখি সামনে, তাদের ম্যাক্সিমামই কিন্তু ছাত্রলীগ করতো সেই মুহূর্তে। তো সেই মুহূর্তে ছাত্রলীগ করতে বাংলাদেশের সবার জন্য এটা ভালো হলেও আওয়ামী লীগের ঘর থেকে আসার পরে এটাকে এক ধরনের মুনাফিকি বলে, অন্য কিছু বলে না। তাদের জন্য আমি সবার জন্য এই কথাটা বললাম। আমার লাভ হয়েছে, দেশের লাভ হয়েছে, আমি অস্বীকার করব না। কিন্তু এই লাভের জন্য কিন্তু মনিয়াপা, ওরা তো তবু 1-1.5 বছরের একটা প্ল্যান করে 1-1.5 মাসের মধ্যে থেকে এটা এক্সিকিউশন করে, সেটা কোটা দিয়েই পারুক আর যাই দিয়ে পারুক, ওরা তো এটা এক্সিকিউশন করে দেখাইছে মাঠের মধ্যে। সেদিন মাঠে ছিলাম না? আপনারা মাঠে ছিলেন, কিন্তু আপনারা মাঠে মরেন নাই, মরছে উনারাই। আমি কে বলেছে আমাদের লোক বেশি মরেছে? ছাত্ররা। সেটা আপনারা দাবি করেন, আমি বলি প্লিজ, কয়জন ছাত্র আমি প্রত্যেকটা শহীদের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলছি, এবং ছাত্র যারা বাকি ছিল সবই অনেক বেশি, তার চেয়ে অনেক বেশি রিকশাওয়ালা, ভ্যান গাড়ি চালক, বিএনপি তো না, দলীয় বিএনপি তো না, বিএনপি অবশ্যই বিএনপি। রিকশাওয়ালা তো বৈষম্য বিরোধীর কথা শুই নাই আসছে, বিএনপির কথা শুনে তো আসে নাই। কোন বৈষম্য বিরোধী না। শোনেন, যখন আপনি মানবতার জন্য 28শে অক্টোবরও তো বাংলাদেশে মানুষ রিকশা চালাইতো আপা, 28শে অক্টোবরও তো বাংলাদেশে মানুষ রিকশা চালাইতো, তারা তো আসে নাই।
আমি আমি আপনাকে এটাই বলি, এই জন্যই তো মুনাফেক হতে হয়েছে। আমি এখন ওদের পক্ষেই কথা বলছি। জি বলেন। কারণ হ্যাঁ, ওরা যদি বিএনপি হয়ে নামতো, ওদের কিন্তু অনেকেই কিন্তু বিএনপি সন্তান, হ্যাঁ। বড় বড় নেতা উপদেষ্টারাও কিন্তু বিএনপি সন্তান। ওরা যদি ওই বিএনপি হয়ে নামতো তাহলে কিন্তু ওদেরও অবস্থা 14 শিকের মধ্যেই হতো, ওরা নামতে পারতো না। ওদের অনেক রকম প্ল্যান করে অনেক রকম ভাবে ঘুরে 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 এই কাজগুলো করতে হয়েছে। তো এই কাজগুলো করতে গিয়ে হয়েছে কি, ওরা নিজেরাই নিজেদের মধ্যে হারায় গেছে। এই যে মানে মুনাফেকি চরিত্রটা এখন প্রকাশ পাচ্ছে। আপা একটু ছোট করে বলি যে আপা, যখন এটা প্রকাশ পাওয়া গেল, এই সরকার কিন্তু, আমি যত কথাই বলি, 25 জুলাই মানে শেখ হাসিনা সরকার কিন্তু 25-26 জুলাই কিন্তু বুঝে ফেলছে যে এই ছাত্রদের আসলে মূল উদ্দেশ্য কি। যখন মূল উদ্দেশ্য কি, যখন তাকে বুঝে ফেলে তখন যাদের ক্র্যাকডাউন করতে চাইছে ওরা তো মাঠে দাঁড়ায় ছিল আপা, চলে তো যায় নাই। আমরা কিন্তু এই জুলাই আগস্টের আগে বিএনপি কে অসংখ্যবার জিনিসটা কাছাকাছি নিয়ে চলে আসতে দেখছি। আমি আপনাকে বলি, ওরা কিন্তু অনেকেই চলে গেছিল, অনেকেই হাত তুলে ফেলছিল, অনেকেই মুসলেকা দিয়েছিল, কিন্তু ওরা নিজেরাও জানে নাই যে ওরা একটা গ্রুপ চলে যাওয়ার সাথে আরেকটা গ্রুপ নেমে গিয়েছিল। ওরা কাউকে চিনে না, কারণ সমন্বয়কদের একজনের সাথে আরেকজনের কোনো সংশ্লিষ্টতা ছিল না সারা বাংলাদেশের। ওরা যখন হাত তুলে ফেললো, ওরা যখন মুস্তাকা দিল ডিবি অফিসে, তখন কিন্তু আরেক গ্রুপ নেমে গেল। ওরা কিন্তু এটা ওরা জানতো না, ওরা জানেও নাই। সো দ্যাট এটা কিন্তু অনেক প্ল্যান ছিল। এই প্ল্যানের মধ্যে বিএনপি ওয়ান অফ দেম। বিএনপির এই যে ছেলে আজকে এখন যদি ওরা ডাকে, এখন কিন্তু অত ছেলে মেয়ে হয় না। এই তাহলে বাকি ছেলে মেয়েগুলা কারা ছিল এটা নেপথ্যে? আমরা কি করেছি দেখেন, 3 তারিখে আমি নিচে শহীদ মিনারে গিয়েছি। আমি বলি, ঘুরে 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 আমি দেখি ছাত্র দলের কয়েকটা জায়গায় ছোট ছোট জাতলা গুল হয়ে বসে গান গাচ্ছে, বিভিন্ন বক্তৃতা দিচ্ছে এবং বৈষম্য দিচ্ছে। আমি পয়েন্টটা এটাই বলতে চাই যে নেপথ্যে ওই যে বলে না যে কারু সিলাই সিন্নি খাইলা মুন্সি চিনলা না, এই মুন্সি চেনার জন্য আমি কথাটা বলছি। দিন যত যাবে তত আরো ক্লিয়ার হবে যে মুন্সিটাকে কারু সিলাই সিন্নিটা হয়েছিল। আমি ওই সিন্নির কথাই বলতে চাচ্ছি। আপনি একটু আমাদের পরিষ্কার করে বলেন, কারু সিলাই সিন্নি আগেও ছিল, আপা কারু সিলাই সিন্নি মুন্সি কে? বিএনপি। আমি আপনাকে একটা কথা বলি, বিএনপি 15 বছর 15.5 বছর মাঠেই ছিল, মাঠেই আছে। বিএনপি যখন নিজের নামে কখনোই এই সরকারকে ফ্যাসিস্ট, এটা কিন্তু নরমাল কোন সরকার না, একটা ফ্যাসিস্টকে যখন বিএনপি তুলতে পারবে না একা, তখন অন্য যেভাবে আসুক, বলেন না যে মুমূর্ষু রোগীর জন্য সবকিছু হালাল। এই জুলাই আগস্টটা ছিল মুমূর্ষু রোগী। আমার মনে হয় আপনার বক্তব্য পরিষ্কার। আমরা দেখছি হেফাজতের সময়ও আসলে বিএনপি বলছিল যে তারা পাশে আছে, তারা পাশে থাকতে বলছিল, বেগম জিয়া আহ্বান জানিয়েছিলেন, তারা বিভিন্ন সময় আসলে পাশে ছিলেন। এই কথা আমার অস্বীকার করার কোনো উপায় নাই। বিএনপি সবসময় আওয়ামী লীগের বিরুদ্ধে যে কোনো কিছু হইলেই বিএনপি পাশে ছিল। কিন্তু আপনি এই যে একটু নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনটাকে একটু বলবেন যে আপনাদের যিনি অফিস সামলান, আপনাদের যিনি মুখপাত্র জনাব রুহুল কবির রিজভী বলছেন টাকা দিয়ে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন ছাপিয়েছে আওয়ামী লীগের দোসররা, এটাকে আপনিও মনে করেন এরকম? 1-2 লাইন যদি বলেন, কারণ আমাদের আবার একটু দেখেন, আমি ওইখানে আমি নিউ ইয়র্ক টাইমসের ওগুলো আমি এটা নিয়ে কিছুই বলতে চাই না, এই কারণে যে রাজনীতির কিছু ক্রাইটেরিয়া থাকে, ধারাবাহিকতা থাকে। সেটা একসময় আওয়ামী লীগ এরকম করতো, মেঠো বক্তৃতা বলতো বা কিছু। আমি এটা বলতে চাই, এটা আরো প্রমাণ সাপেক্ষে, কারণ রিজভী আহমেদ আমার চেয়ে বড় নেতা, উনি যা বলেছেন, ওনার ওইটা একটা বিবৃতি ছিল। বাট আমি এখানে টকশো করছি। আমি আরেকটু কথা জাবিনের বলতে চাই। আমরা কি আবার একটু ঘুরে আসবো? জাবিন আরেকটু কথা বলুক, আরেকটু কথা সহ বললেন, তাহলে তো অনেকগুলো জমে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি একটু ছোট করে বলে নেন। জি আপা, এই যে পিলখানা শাপলা, এইসবের বিচার এখন যেটা বলছেন জাবিনরা, যে এই বিচারগুলো কি বর্তমান সরকার চায়? পিলখানার বিচার কি চায়? পিলখানার বিচার কি আদৌ পাচ্ছে? পিলখানার বিচার কি, পিলখানার যারা জেলে ধুকে ধুকে মরছে তারা কি ছাড়া পেয়েছে? অথচ শীর্ষ সন্ত্রাসীরা কিন্তু ছাড়া পেয়ে গেছে অনেকেই। তো পিলখানা শাপলা এই বিচারগুলো কিন্তু যতই মুখে বলুক, আরো যে জাবিন যে কথাগুলো বলছে, আওয়ামী লীগের বিচার না চেয়ে বিএনপি কি করেছে, আমি এইটুকু বলি যে এই সরকার আওয়ামী লীগের কি বিচার করেছে, কি বিচার চেয়েছে? যদি এই সরকারের প্রথমে সমস্ত বাংলাদেশে শোনেন, 2-1 শেখ হাসিনা পালিয়েছে, 2-3 হাজার নেতারা পালিয়েছে কোনোভাবে, কিন্তু আর বাকি সব বাংলাদেশে আছে, তাদের কি ধরপাকড় হয়েছে ওইভাবে? যেভাবে আপনি ডেভিল ধরতে গিয়ে ডেভিল ধরেন নাই, আপনি ডেভিলের নাতি নাতনি ধরছেন। নাতি নাতনি ধরে তো কাজ হবে না, ওরা তো নাবালক। আপনি সাবালক ডেভিলদের ধরেন। আপনি যাদের ঘরে ঘরে ভর্তি টাকা, আপনি টাকা সরাইছেন,
টাকা সরকারি ভাবে ক্রয় করছেন, এই টাকার উৎস কি আপনি জানতে চাইছেন? এই জিনিসগুলো আমরা এই শুনছি সরকার করে না ইচ্ছা আপা করে। যাবেন কি জানে আমি জানি না, আমি কি শুনছি সেটা আমি বলি। আমি শুনছি যে স্থানীয় যে আওয়ামী লীগের এমপি, চেয়ারম্যান, মানে উপজেলা চেয়ারম্যান জাতীয় লোকেরা, তারা বিএনপির লোকেদেরকে টাকা টোকা দিয়া ম্যানেজ করে তারপর পালাইছে। এটা আমি স্থানীয় আচ্ছা, আপনার কথা আমি আপনার কথা আপনি কি যদি এটা শুনছেন নাকি সত্যি জানি হয়, আমি আমি এটা শুনি নাই, আপনার কাছে আমি শুনলাম। যদি আচ্ছা, এটা সত্যিও হয় সত্যি কিনা ঘটনা, আমি আমি জানি না। বলি, আমি আপনাকে বলি, তাহলে এটার বিচার করার দায়িত্ব কার? সরকারের। অবশ্যই সরকার কেন এটা বের করতে পারে না? সরকার কেন এটা বের করে না? চায় না তো। সরকার চাইলে আপনার রাত 3টায় আপনার করতে পারেন, আপনি হুম। প্রেস কনফারেন্স করতে পারে সরকার একজন তো হোম দুষ্ট। অ্যাডভাইজার। সরকার তো দুষ্ট। তাহলে সরকার যদি না করে, তাহলে আপনি এটা কার কাছে এটা চাবেন? আপনি ওকে, সরকার আপনার আর্মিদেরকে ক্ষমতা দিয়েছে, তাদেরকে মেজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে, তাদেরকে দিয়ে ডেভিল উদ্ধার করছে। ডেভিল আমি বলি নাই যে ডেভিল শুধু বিএনপি আওয়ামী লীগে আছে। বিএনপিতে যদি থাকে এটা সরকার বের করবে, যদি নাগরিক কমিটিতে থাকে এটাও সরকার বের করবে, যদি সাংবাদিকদের মধ্যে থাকে সেটাও সরকার বের করবে। আপনার বক্তব্য পরিষ্কার। আমার মনে হয় যে আপনি একদম স্পষ্ট বলেছেন। আমি এই জায়গা থেকে একটু ডক্টর জাবিনের কাছে যেতে চাই। ডক্টর জাবিন, আমরা যে জরিপের যে প্রশ্নটা পড়লাম সেই প্রশ্নটা নিয়ে আপনার কাছে একটু আসি। আপনি আমরা এই প্রশ্নটা দুইটা ভাগে আমি আপনাকে একটু আসলে পরীক্ষা মানে প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে এনসিপি একটি বিবৃতি দিয়েছে যেখানে বলা হয়েছে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের নিয়ন্ত্রণ স্থানীয় পর্যায়ে নেই। আমরা প্রশ্নটি এমনভাবে করতে চাই যে একই বিষয় কি এনসিপির জন্য সত্য না? এনসিপির কি সব জায়গায় নিয়ন্ত্রণ আছে? জাবিন, আপনি শুনছেন কিনা আমি জানি না, মনিয়াপা শুনছেন কিনা আমি জানি না। আমি তো শুনছি এনসিপির পরিচয় দিয়ে স্থানীয় পর্যায়ে বহু লোক বহুভাবে চাঁদাবাজি করছে, বহু লোক বহুভাবে এনসিপির পরিচয় দিয়ে, সমন্বয়ক পরিচয় দিয়ে, আহ্বায়ক পরিচয় দিয়ে বহু লোক বহুভাবে চাঁদাবাজি করছে। এইটা আপনি এটাকে কিভাবে দেখেন? আর বিএনপির মানে বিএনপির কি প্রবলেম সেটা নিয়ে এনসিপির বিবৃতি দেওয়ার কারণ কি? মানে এইটা এটা 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 এইটা আপনি কি আসলে কিভাবে দেখেন? আসলে বিএনপির কারো দ্বারা যদি কেউ আক্রান্ত হয় সে আইনের ব্যবস্থা নিতে পারে। আপনারা একটি রাজনৈতিক দল হয়ে আরেকটি রাজনৈতিক দলের কোথায় নিয়ন্ত্রণ আছে কোথায় নিয়ন্ত্রণ নাই সেটি বলার কারণ কি আসলে? কিছুদিন আগে প্রথম আলোর একটা জরিপ আমি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, যেখানে 7ই আগস্ট 2024 থেকে 31শে মার্চ 2025 পর্যন্ত একটা রিপোর্ট প্রকাশিত হয়েছিল বিএনপি এবং তার সহযোগী অঙ্গ সংগঠনের অপরাধের একটা তালিকা, যেখানে আর্থিক এবং মৌখিক সহিংসতা মানে হুমকি, চাঁদাবাজি, এটা ছিল 372টা, এবং শারীরিক সহিংসতার রেকর্ড ছিল মানে মারামারি, সংঘর্ষ, সেটা ছিল 488টা, এবং মৃত্যু 70টা। এবং এছাড়াও আপনারা জানেন যে হাতিয়ায় আমাদের হান্নান মাসুদের উপর সংঘর্ষ হয়েছে, হামলা হয়েছে। এবং প্রত্যেকটা জায়গায় আপনি যে বললেন এনসিপির অসংখ্য প্রতিনিধি করছে, আমাদের কিন্তু এনসিপির একটা আহ্বায়ক কমিটি ছাড়া আর কোনো জায়গায়, আমাদের নাগরিক কমিটির বিভিন্ন কমিটি ছিল, কিন্তু এনসিপির কোনো জায়গায় এখনো কোনো প্রতিনিধি দেওয়া হয় নাই বা কমিটি দেওয়া হয় নাই। তো যারা অপরাধ করছেন বা যারা এই নাম ভাঙিয়ে, সমন্বয়ক নাম ভাঙিয়ে বা এখানকার আহ্বায়ক নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছেন, তাদের কিন্তু গ্রেফতারও হচ্ছেন এবং তাদেরকে কিন্তু আইনের আওতায় আনা হচ্ছে। আরেকটা যেটা, এবং এই যে আপনার জনাব সার্জিস আলম, আপনাদের একজন নেতা, উনি যে 155টা গাড়ি নিয়ে ওখানে গেছেন, তার আগে হান্নান মাসুদও গাড়ি নিয়ে গেছেন, সেটাতে চাঁদাবাজি করছেন, সেটা অনেকেই বলতেছেন। আপনারা কি এটা তদন্ত করছেন? আপনারা তো এটা বিবৃতি পর্যন্ত দেন নাই। আমরা একটা চিঠি দেখছি ফেসবুকে, আপনাদেরই আরেকজন তাকে একটা প্রশ্ন করেছেন, মনে হচ্ছে যে এটা ছেলে খেলা। একটা লোক 155টা গাড়ি নিয়ে শোডাউন করতেছে, পরে আবার ব্যাখ্যা দিচ্ছে যে এটা তার দাদার টাকা, বাবার টাকা। আপনারা এটা কিছু বলতেছেন না, কোনো রকম তদন্ত করতেছেন না। আপনারা বলতেছেন যে আমরা খালেদ ভাই, গত এই ঈদের আগে এই সার্ভিসের ব্যাপারটা নিয়ে মনে হয় আমরা যে কয়টা গণমাধ্যমের সাথে কথা বলেছি, টকশোতে গিয়েছি, প্রতিনিয়ত এটা নিয়ে কথা বলেছি এবং এটার প্রশ্ন জবাবদিহি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছেন। এনসিপি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে? আমাকে একটু শেষ করতে দেন। যেখানে যে মানে আমাদের তো শুধু একজন তারেক রহমান নাই যে যিনি কথা বললে ওই কথাটাই মানে বেদবাক্য হবে। আমরা সবাই কিন্তু এখানে যেহেতু এটা একটা কালেকটিভ নেতৃত্বের একটা দল এবং সবাই আমরা বিভিন্ন জায়গায় কথা বলছি, গণমাধ্যমের সাথে কথা বলছি। আমরা বারবার বলেছি যে এই তারা যে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে ফেসবুকে, এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত একটা পোস্ট এবং তারা সেভাবে সেটা হ্যান্ডেল করেছে। আমি আরো বলি যে আপনি আমাকে যে কথাটা শেষ করতে দিলেন না, তো
এই যে বিভিন্ন জায়গায় যে তাদের এই সহিংসতা এবং তাদের যে স্থানীয় পর্যায়ে নিয়ন্ত্রণ নাই, এটা স্বয়ং তাদের দলের যে তারেক রহমান সাহেব, উনি নিজেও কিছুদিন আগে, এই 2-1 দিন আগে, ঈদের আগে একটা বক্তব্যে বলেছেন যে যারা এরকম করছেন তাদেরকে উনি ডিজোন করেন বা টানতে পারেন না। সো এটা প্রমাণিত যে তাদের স্থানীয় পর্যায়ে তাদের ইয়াটা নাই, কন্ট্রোলটা নাই, এবং নিজে উনি এই কথা স্বীকার করেছেন। আর আমাদের দলের সাথে যে আপনারা বিএনপির তুলনা করছেন, এটা এই কারণে আমি বলবো যে আমরা এখনো সাংগঠনিক ভাবে ওভাবে বিস্তার লাভ করি নাই। নতুন একটা রাজনৈতিক দলে অনেকেই কিন্তু শেল্টার নিতে চাইবে বা নাম ভাঙিয়ে এটা করতে চাইবে, কারণ এই যে এইগুলো কিন্তু এই 1 মাস আগে আমরা এসে নতুন করে তৈরি করি নাই, বরং এই পুরনো রাজনৈতিক অপসংস্কৃতির মধ্যে আমরা এসেই জন্ম নিয়েছি। সো এখন আমাদের উপর দায়িত্ব এসব রাজনৈতিক অপসংস্কৃতি পরিষ্কার করা এবং ফেরেশতার মতো বিহেভ করা। সো আমরা কিন্তু না মানে যথেষ্ট জবাবদিহি, অথবা আপনার দায়িত্ব, শেষ করতে দেন ডক্টর জাবির, অথবা আপনাদের দায়িত্ব হচ্ছে ওই সংস্কৃতিটারও বেশি করে করা। একটু খালেদ ভাই আমি শেষ করি। ওই সংস্কৃতি বেশি করে না, ওই সংস্কৃতির বিরুদ্ধে কথা বলা। আমরা এই রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে কথা বলতে চাই, এবং এবং এটা শুধু বিরুদ্ধে কথা বলা না, আমরা এটা চর্চাটাও করতে চাই। এবং আপনি যখন বলেন যে যে গণ অভ্যুত্থান, বা আপনারা যখন বলেন যে গণ অভ্যুত্থান এই কোটা বিরোধী আন্দোলন দিয়ে শুরু হয়েছিল, ছাত্রদের ডাকে হয় নাই, এটা গত 15 বছর বিএনপি নির্যাতিত হয়েছে, এটা যেমন সত্য। 24-এর গণ অভ্যুত্থান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে হয়েছে, বিএনপি সেই ব্যানারে এসে আন্দোলনে অংশ নিয়েছে, সেটাও সমান পরিমাণ সত্য। এখানে এটা অস্বীকার করে কোনো উপায় নাই। ঠিক একইভাবে গণ অভ্যুত্থানের যেভাবে সবাই হকদার, এই রাজনৈতিক অপসংস্কৃতি দূর করার দায়িত্ব 1 মাস আগে জন্ম নেওয়া একটা দলের যেরকম দায়িত্ব, 47 বছর আগে জন্ম নেওয়া একটা দলের দায়িত্ব। আমরা শুধু একটা বিবৃতি দেই নাই দেখে আপনি আমাদেরকে প্রশ্ন করতে পারেন, কিন্তু একটা বিবৃতি না, আপনার কথা শেষ হইলে আমি একটু বলি, মানে একটা কথা শেষ হইলে আপনি একটু বলি। আপনি তো বলে যাচ্ছেন, এত সুন্দর চমৎকার কথা বলেন আপনি, আপনাকে শুনতে খুব ভালো লাগতেছে, কিন্তু আপনি যদি আমাকে একটু সময় দিতেন। জি বলেন। আপনি বলতেছেন একটা বিবৃতির কথা। আপা আপনি একটু খেয়াল করে দেখেন, আপনারা 5 স্টার হোটেলে ইফতারি কোথায় করলেন, কে আপনাদের চাঁদা দিল, সেই বিবৃতি সেটা আপনারা বিবৃতিতে জানান নাই। আপনারা রূপায়ণটার মধ্যে 2টা বিল্ডিং ভাড়া করে কেমনে থাকতেছেন, আপনারা এই 8 মাসে এটা আপনারা এটা জবাব দিতে পারেন নাই। আপনাদের শোডাউন করলেন কোত্থেকে গাড়িতে, এটার জবাব আপনারা বিবৃতিতে দিতে পারেন নাই। আপনারা কেন হাসনাত আব্দুল্লাহ হঠাৎ করে বলল আর্মি তাদেরকে ডাইকা নিয়ে বলছে আওয়ামী লীগকে রাজনীতিতে আসতে দিতে হবে, তারপরে আপনারা এটার নিয়ে কিন্তু কোনো একটা দলগত অবস্থান আপনারা জানান নাই। আপনারা বিবৃতি দেন না এমন না, কিন্তু আপনারা কিন্তু বিবৃতি দেন। জনাব নাহিদ ইসলাম এবং আপনাদের মিডিয়া সেলের পক্ষ থেকে আমরা অনেক বিবৃতি পাইছি, এগুলি ব্যাপারে আমরা কোনো বিবৃতি পাই নাই আনফরচুনেটলি। টক শো থেকে আপনি কথা কইলেন, এখন আপনার কথাটা কি আমরা শুনবো, নাকি আপনার একটা পার্টির বিবৃতি আশা করবো? আপনি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলতেছেন, একটা নতুন, আপনি আমাকে দেখাইতে পারবেন যে এনসিপির সাথে বিএনপির কি তফাৎ, এনসিপির সাথে জামায়াতের কি তফাৎ? কোন জায়গা দিয়ে আপনারা একটা তফাৎ করতেছেন আরেকটা জায়গা দিয়ে? একটা নতুন বন্দোবস্ত আনছেন, একটা উদাহরণ দেখান একটা নতুন বন্দোবস্তের। আচ্ছা খালেদ ভাই, বিবৃতি দিয়েই যদি এসব অপসংস্কৃতি বা এসব ব্যাপার থেকে মুক্ত হওয়া যেত, তাহলে বোধহয় বিবৃতি দেওয়া হতো। আমরা কোন কোন বিষয়ে বিবৃতি দিয়েছি আপনি নিশ্চয়ই সেটা যেহেতু খেয়াল করেছেন, আপনি খেয়াল করে থাকবেন। এইসব ব্যাপারগুলা বিবৃতি দিয়ে দায়সারা ভাবে ফেরানো যাবে না, এগুলোকে জনগণের কাছে পরিষ্কার করতে হবে। এবং অর্থনৈতিক স্বচ্ছতা আমাদের রাজনৈতিক দল জন্ম নেওয়ার আগে থেকে আমাদের অন্যতম প্রায়োরিটি। শুধু বাংলাদেশে কোন রাজনৈতিক দলের এই গত 53 বছরের রাজনৈতিক সংস্কৃতিতে অর্থনৈতিক স্বচ্ছতা কখনো কোনো রাজনৈতিক দল দেখায় না। এবং আমরা জন্ম নেওয়ার আগে থেকেই এই আলোচনা, আপনি যে 8 মাস বললেন, জন্ম নিয়েছে 1 মাস আগে, এর আগে থেকে আমরা যখন এই প্রক্রিয়ার মধ্যে ছিলাম, এটা ছিল আমাদের অন্যতম প্রায়োরিটি। আপনার একটা জিনিস, একজন ব্যক্তি একটা রাজনৈতিক দলের 1-2 জন কিছু করবে, সেটাকে ডিফেন্ড করে একটা বিবৃতি দিয়ে কিন্তু ব্যাপারটা থেকে দায়সারা হওয়া যাবে না। বরং আমাদের হোমওয়ার্কটা হচ্ছে, আমাদের কর্মযজ্ঞটা হচ্ছে এই জিনিসটা কিভাবে স্বচ্ছভাবে মানুষের কাছে পরিষ্কার করা যায়, যাতে এটাই হচ্ছে আমাদের বিএনপি এবং জামাতের থেকে আমাদের পার্থক্য। বিএনপি এবং এই যেসব রাজনৈতিক দল স্টাবলিশ ছিল, তারা কি শোডাউনের রাজনীতি করে নাই, তারা কি পেশি শক্তি দেখায় নাই, তারা কি আর্থিক প্রভাব প্রতিপত্তি দেখায় নাই বিভিন্ন জেলায়? এটা তো আপনি অনেক অভিজ্ঞ, আপনি অনেক বছরের আপনার অভিজ্ঞতার। আমি বলি, আমাকে শেষ করতে দেন যে এখন এটা থেকে আমরা ডিফারেন্ট কিভাবে হব, যে এগুলোকে আমাদেরকে চেক করতে হবে। বিবৃতি দিয়ে কিন্তু এখান থেকে দায়সারা ভাবে আমরা মুক্তি পেতে পারবো না, এগুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে, এগুলোকে ফ্লেক্সিবল করতে হবে, কিভাবে জনগণের কাছে পৌঁছানো যায়। এবং এই ইফতার
ইফতারের কথা এবং রূপায়ণ টাওয়ারের অর্থের কথা আমরা বারবার বলেছি, সেটা টকশো অন্যতম মাধ্যম বাংলাদেশের। না না, আপনারা এটা পরিষ্কার বিবৃতি দিতে কি অসুবিধা? বিবৃতি দিতে কি অসুবিধা আপনাদের? বিবৃতি দিতে কি অসুবিধা? ভাই এটা না, কোনো অসুবিধা নাই, কারণ আমরা মনে করেছি মানে এটা লিখিত কোনো কথা বলছেন না কেন যে নাহিদ ইসলাম স্বাক্ষরিত একটি বিবৃতি এরকম যে আমরা রূপায়ণ টাওয়ারের টাকাটা অমুক জায়গা থেকে পাই, একটু বলতে অসুবিধা কোথায়? আপনি কি মনে করেন যে বাংলাদেশের যে দমন পীড়নের কালচার এই বিগত দশকগুলাতে ছিল, আপনাদের টাকা দিলে তারা দমন পীড়নের সম্মুখীন হবে? আপনি আমাকে কথা শেষই করতে দিচ্ছেন না, পুরো সেন্টেন্সটা একটু শেষ করি। আপনার কি মনে হয় যে যে দমন পীড়নের সংস্কৃতি বাংলাদেশের রাজনীতিতে ছিল, আপনি একটা রাজনৈতিক দলকে কারা অর্থ দিল, ডোনেশন দিল, সেটা প্রকাশ করার মতো পরিবেশ এই দেশে বিগত রাজনৈতিক দলগুলো সৃষ্টি করে রেখেছে? একটা সামান্য ফেসবুকে একটা কথা লিখলে সেখানে যেভাবে আমাদেরকে অ্যাটাক করা হয়, সেখানে আপনি মনে করেন যে আমরা আমাদেরকে ইনভেস্ট করে তার নাম প্রকাশ করব? আর শুধু কি একটা রাজনৈতিক দল, শুধু এনসিপি? আমার খুব আশা যে আপনি আপনার কথা নিজেও শুনতে পাবেন এক সময়। আমার মনে হয় যে আপনি নিজেও হয়তো শুনবেন যে আপনি আসলে কি বলতেছেন। এইটা আমার একটা আশা আর কি, আমার একটা আশা। আপনি অন্যান্য রাজনৈতিক দলের যে অর্থদান মানে ডোনেশন, এটা কি এই মুহূর্তে আমরা বারবার বলতেছি যে আমরা যেভাবে ক্রাউড ফান্ডিং করব বা যেভাবে আমাদের ক্রাউড ডোনেশন কালেক্ট করব, এটা স্পষ্ট একটা মাধ্যমে আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে। তখন কেমনে করবেন? এখন পারতেছেন না, তখন কেমনে পারবেন? আপনি তো উন্নত দেশে থাকেন, ওখানে পলিটিক্যাল পার্টিগুলোতে কিভাবে মেইনটেইন হয়? একদম পরিষ্কার, সেখানে কিভাবে মেইনটেইন? একদম পরিষ্কার। আমরা কি এটা একটা অ্যাডপ্ট করতে পারি না? আপনি কি জানেন না যে জো বাইডেনের তখন পারবেন, এখন পারতেছেন না কেন? তখন পারবেন, এখন পারতেছেন না। মাত্র 1 মাস হয়েছে, শুরু থেকে এটা কইরা নিলেন না কেন? যেমন আমি পলিটিক্যাল পার্টি করলে আগে ঠিক করতাম যে তাজনুবা আমাকে 5 টাকা চাঁদা দিছে, সেটা আগে দেখাই দিতাম। এজন্য আপনি পলিটিক্যাল পার্টি করেন নাই, আমরা করেছি। আমাদের এই এবং আপনি বিএনপি আওয়ামী লীগের মতোই আর একটা পলিটিক্যাল পার্টি করতেছেন না। এটা আপনি এত তাড়াতাড়ি 1 মাসে আপনি যে আমি 1 মাসই বুঝতে পারি সেটাও বলে না। সবাই বলে যে মর্নিং শো দা, মর্নিং অলওয়েজ নট শো দা দিস। এবং আমি আপনাকে বলি যে আমরা জুলাই আগস্টের গণ অভ্যুত্থান থেকে একটা রাজনৈতিক দল আসলো, এরপর জাতীয় নাগরিক কমিটি, এরপর হচ্ছে আমরা দল গঠনে কাজ দিলাম। এবং আমরা কিন্তু এখানে শুধু ছাত্রদের যে একটা অংশ তা না, এখানে কিন্তু সিভিল সোসাইটির একটা বড় অংশ কিন্তু এখানে যুক্ত হয়েছে। এবং আমি আপনার জ্ঞাতার্থে বলতে চাই, এই যে সিভিল সোসাইটির একটা বড় অংশ যে নাগরিক পার্টিতে যুক্ত হয়েছে, এখানে চিকিৎসক আছে, আইনজীবী আছে, ব্যবসায়ী আছে, এবং আমি একটু শেষ করি, এখানে কিন্তু প্রকৌশলী আছে, এখানে টিচার আছে, সাংবাদিক আছে, এবং তাদের একটা কিন্তু ফান্ড এখানে আছে। এবং একটা যখন কর্মসূচি হয় বা ইফতার হয়, এরকম একটা প্রোগ্রামে কিন্তু একটা বড় ডোনেশন বা আমাদের ওয়েলউইশাররা দিয়ে থাকেন। এখন এগুলো যে আমরা প্রকাশ করব, আমাদেরকে কিন্তু একটাই বাংলাদেশের মতো অপসংস্কৃতির রাজনীতিতে জন্ম নিয়ে হুট করে যে আমরা এটা প্রকাশ করব, আপনি হয়তো 1 মাসে পারতেন, আমরা এটা পারি নাই। এটা আমাদেরকে সময় নিয়ে। ডক্টর জাবিন, আমি একটু বলি, ডক্টর জাবিন ঘোষণা দিয়ে যেমন ধরা যায়, আমার কিন্তু বিশ্বাস যে ডক্টর তাজনুবা জাবিনও এটার মধ্যে চাঁদা দেন, কারণ ডক্টর তাজনুবা জাবিনের এই চাঁদা দেওয়ার ক্ষমতা আছে, সামর্থ্য আছে, এবং তিনি সেটি দেনও। এটা প্রকাশ করলে মানে আমি দলটা করতে পারবো, দলকে আমি চাঁদা দিচ্ছি এটাও বলতে পারবো না, মানে এটা কেমন কথা? অবশ্যই বলতে পারবো, অবশ্যই, কেন বলতে পারবো না? আমরা তো একবারও বলছি না যে আমরা বলবো না, কিন্তু যারা একটা নতুন, আমরা তো একবারও বলি না যে খালেদ ভাই আমরা বলবো না। আপনাকে আমি বললাম যে আপনি যেসব উন্নত দেশে থাকেন সেসব দেশে কিভাবে হয়, আমরাও কিন্তু এগুলো বিভিন্ন ফলো করছি, এবং আমাদের একটা আইটি টিম হয়েছে কিভাবে এই ওয়েবসাইটটা ডিজাইন করা যায়, যেখানে টাকা কিভাবে ঢুকবে এবং টাকা বের হবে দেখানো যাবে। কিন্তু 1 মাসের আগে আপনারা যখন এই প্রশ্ন ইফতারগুলো যখন হয়, তখন 1 মাসও হয় নাই, ওই মুহূর্তে এটা কিভাবে প্রকাশ করব ওই পলিসিটা আমাদের হয় না। বারবার একই উত্তর দিয়েছি। রাইট, একই উত্তর আপনারা দিয়ে গেছেন। আমাদের উত্তরও আপনার রাজনৈতিক দল হিসেবে আমাদেরকে একটু ক্ষমা ঘেন্না করে মায়ের কম দিয়ে আমাদের উত্তর একটু শুনে রাখেন। আমরা দেখতেছি, আমরা যারা আপনাদেরকে টাকা দিছে বলে আমরা সন্দেহ করি, তারা গ্রেপ্তার হয় নাই, তাদের বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা কিছু হয় না, তারা সুখে শান্তিতে আসে। এই হচ্ছে আমাদের, এইটাও আপনারা একটু শুইনা সহ্য করে নিজেদের মধ্যে আলোচনা করেন। আমি একটু মনিয়াপার কাছে যাই। মনিয়াপা, আপনারা মানে আমরা 1 মাসের কম, মানে এদেরকে শিশুর চেয়েও কম বলা যেতে পারে রাজনৈতিক দলের বয়স হিসাবে, 1 মাস ইনফেন্সি, তাদেরকে যখন আমরা জিজ্ঞেস করি এই যে টাকা পয়সা কই পাইছো, ইফতার কেমনে করছো, আমি দেখতে পাই যে আপনারা খুব খুশি হন। কিন্তু আমরা যখন বলি জনাব তারেক রহমান লন্ডনে আসেন, তার ব্যয় কোথা থেকে নির্বাহ হইতেছে, গত 15 বছরে কোথা থেকে তিনি এই টাকা পাইছেন, আপনারা রাজনৈতিক দলগুলি কিভাবে ওপেনলি এই টাকাটা কিভাবে, মানে এনসিপি কিভাবে টাকাটা দেখাবে, এটা বিএনপি দেখাই দিবে তো যে ভাই এইভাবে টাকাটা দেখাবা তোমরা, এটা কি আপনারা দেখান কখনো?
কখনো কি আমরা এই কথা কইতে পারি যে গত 15 বছরে আপনি আপনি এটা দলটা কিভাবে চালাইছেন, আমরা কি এটা কইতে পারি? আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটুখানি বলতে চাই, তাসনুবা যে কথাটা বললেন এতক্ষণ, প্রথম আলো রিপোর্ট নিয়ে কথা বললেন, বিএনপির বয়সটাও বললেন 47 বছর। তো 47 বছরের যে বিএনপি, যার নামে আওয়ামী লীগ 1.5 লক্ষের অধিক মামলা করেছে এবং প্রায় 50-60 লক্ষ আসামি আছে, শুধু আসামি আছে, যে মানুষগুলো একটা থানার মানুষও অনেক দলের নাই। আমি এটা অহংকার করে বলছি না, এটাই সত্য। এখন আমি এই জায়গায় বলছি যে তারা তো মাত্র নতুন 1 মাসের একটা দল, তো তাদের এত প্রশ্নের উত্তর দিতে হয় এবং দিতে পারছে না, কোনো প্রশ্নের উত্তরই তারা দিতে পারছে না। টিউশনি করা যে উপদেশটা 6 কোটি টাকার, না আপা, আপনি আপনার কথা বলেন, আপা আপনি কথা বলেন, আপনি যে অর্থনৈতিক স্বচ্ছতা ওর কাছ থেকে দাবি করেন, আপনি যে অর্থনৈতিক স্বচ্ছতা জাতীয় নাগরিক পার্টির কাছে, তাহলে আপনি আরেকটা প্রসঙ্গ এনে তো লাভ নাই। টিউশনি করেন যে কর্মকর্তা, তার জবাব আপনার সে দিবে। আমি সেই প্রশ্নটার উত্তর অবশ্যই দিব। আমি বলি নাই যে কন্টিনেন্টালের 10টা হোটেল, কন্টিনেন্টালের 10টা রুম আটকায় রেখে 53 কোটি টাকা এই 1 মাসের একটা বাচ্চা দলের, শিশু দলের 53 কোটি টাকা, এই কথা সত্য না, এই কথা সত্য না, এটা বিএনপির প্রপাগান্ডা, এটা বিএনপির প্রপাগান্ডা। আমি এটাও বলি নাই, এটা বিএনপির প্রপাগান্ডা। আমি পত্রিকায় দেখে কথা বললাম। আমি এটাও বলি নাই যে পিজি হাসপাতালের 8টা 10টা রুম মাসের পর মাস আটকে রেখে আপনার কি বলে কেবিন, আপা এটাও এক্সাজারেশন, আপা এটাও এক্সাজারেশন। সেটা আমি কিন্তু এটাও বলি নাই যে আপনার এই যে প্রত্যেকেই চাঁদাবাজি করতে গিয়ে প্রত্যেকটা জেলায় বলতেছেন আপা এগুলা, আপা আপনি আপনার অর্থনৈতিক স্বচ্ছতার কথাটা বলেন আপা। আমি আমার অর্থনৈতিক স্বচ্ছতা, বিএনপি প্রত্যেক বছর বিএনপির যে অফিস আছে, অফিস থেকে এটার নির্বাচন কমিশনে একটা জবাবদিহিতা থাকে, এটা আমি দেখছি আপা। আপা এটা আমি আপা আমি আপনাদের বলি, এটা আমি গত 27 বছর ধরে দেখে আসতেছি। এইটা একটা এমনই, মানে আমি এটা নিয়ে আর কোনো কথা বলতে চাই না। এটা আমি আপনাকে বলি যে বিদেশে, আমি আপনাকে বলি বিদেশি সংস্থার কথা যেরকম হইতেছে, আদর্শ সংস্থার কথা যেরকম হইতেছে, বিএনপির বর্তমান চেয়ারম্যান যে দেশে থাকেন সেই দেশের ওয়েবসাইটে ঢুকলে দেখা যায় কে তাকে কত টাকা দিচ্ছে। আপনি আমি আপনাকে একটা কথা বলি। জি আপা, বিএনপি 300 আসনে মিনিমাম আপনার 5টা করে যদি ক্যান্ডিডেট থাকে, একদম একজন আরেকজনের চেয়ে যোগ্য, কোনো অযোগ্য নাই, 5টা করে যদি গড়ে ক্যান্ডিডেট থাকে, তাহলে 3-5 1500, রাইট, 1500 ক্যান্ডিডেট আছে। 1500 ক্যান্ডিডেটের মধ্যে আপনি জানেন বিএনপির ম্যাক্সিমাম অনেক ক্যান্ডিডেট কিন্তু অনেক বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী, সবচেয়ে ধনী, রাইট, এবং আওয়ামী লীগের আমলেও তারা খুব দারুণ ব্যবসা করেছে, সেজন্য তারা একটু কৃতজ্ঞ আছে আওয়ামী লীগের কাছে। এইখানে যত আপনি এখানে টিপ্পনি দিতেই পারেন, হ্যাঁ আমি স্বীকার করি বাংলাদেশ এমন একটা দেশ যেখানে আপনার সব সময় সব জায়গায় আপনার কিছু না কিছু দালালরা থাকে, 1500 ক্যান্ডিডেটের কথা বলছেন। আমি ওইটা বললাম। এবং যে লন্ডনে আমাদের নেতা থাকে জনাব তারেক রহমান, সেখানে প্রায় 30 থেকে 35 লক্ষ শুধু বাঙালিরাই থাকে লন্ডনে, এবং তার মধ্যে 15-20 লক্ষ আপনার সিলেটি আছে। আপনি খেয়াল করেন যাদের অনেক হোটেল আছে, আপনি জানেন, যেমন ধরেন তারেক রহমান সাহেবের সেক্রেটারি ওখানকার। আপনি এই কথাটা বললেন না আপা, আপনার বিপদ হবে, আপনি আটকাবেন। আমি বলি, আপনি এই কথাটা বললেন না, আপনার আমি আটকাই, আমি আপনাকে খুবই ভালোবাসি, সেজন্য আমি আপনাকে আটকালাম। আমি আপনাকে বলি, আমার কোনো অসুবিধা নাই, আমাকে বলি, আমি প্রশ্নটা বলি, জনাব তারেক রহমান রে বাংলাদেশে থাকা 1500 সংসদ আমি ওটা বলি নাই, আমি সংসদ যে কেউ তাকে 1500 কোটি টাকা দেয়, আমার কোনো আপত্তি নাই। আমি শুধু এটা 1500 কোটি টাকা আমি এটা ক্লিক করে দেখতে চাই যে এটা কোথা থেকে আসতেছে। আমার দিতে হবে কেন? আমার যে নেতা, আমি আমার নেতাকে পছন্দ করতেই পারি, আমার নেতার বিপদের সময় আমি তার পাশে দাঁড়াতেই পারি না? এখানে কিন্তু কোনো নিষেধাজ্ঞা নাই, এখানে কোনো নিষেধাজ্ঞা নাই। এবং যারা সারা বিশ্বে বিভিন্ন জায়গায় ভালো জায়গায় আছে, তারা যারা বিএনপি করে, তারা তার নেতার পাশে দাঁড়াতেই পারে। আমি কিন্তু এই কথাটা বলছি, তার জন্য তাকে যে কিছু করতে হবে সে তো সারাদিন কিছু করতে হবে না, একজন পাবলিক পারসন হিসেবে আমাকে দেখাবে তার টাকাটা কোত্থেকে আসতেছে। আপা একটু চাওয়া আমাদের, এটা আপনারা এক কাজ করেন, আপনারা সাংবাদিক, আপনার মনে কি কখনো এই প্রশ্ন এসেছে? আমি যখন 1 মাস বয়সে কোথায় পাবো তারেক সাহেবকে জিজ্ঞেস করার জন্য? আপনাদের ছাড়া কারে পাবো? আপনাদের সঙ্গে তো তার ভার্চুয়াল মিটিং হচ্ছে, আপনাদের সঙ্গে হয়তো হবে, সামনে অনেকের সাথেই হয়, তো আপনারা ওইখানেই জিজ্ঞেস করেন।
উনাকে আপনারা জিজ্ঞেস করতেই পারেন আপনার ভার্চুয়াল কাছে মিটিং কি এ মনে হয় সাংবাদিকদের আপা সঙ্গে যেদিন আপা আমি ইফতার প্রশ্নটা পার্টিতে একটু অন্যভাবে করি, আপনার কাছে কি জি মনে হয় যে বিএনপি যেভাবে অর্থনৈতিকভাবে চাঁদা বলি টাকা বলি যেটা যেভাবে হ্যান্ডেল করে বা মানুষের টাকা, এটা কি আসলে স্বচ্ছ, মানে দিস ইজ দ্য আইডিয়াল, আমি এইটাই করা উচিত আমি এনসিপির? আপনাকে আমি আপনাকে একটা কথা বলি, বাংলাদেশের যে সিস্টেম রাজনীতিবিদদের জন্য রাজনীতির, আমি সত্যিকার মন থেকে বলছি আপনাকে, সেই সিস্টেম কোনোটাই ভালো নয়। যে বলেন না পকেটের সংখ্যা যত বাড়ে পকেট মারের সংখ্যা ততই বাড়ে। অ্যাবসলিউটলি। তো ওই যে ওই পকেট মারের সংখ্যা বাড়াটা নেগেটিভ রাজনীতি, নেগেটিভ প্রতিযোগিতা, নেগেটিভ প্রশাসনিক কার্যক্রম, নেগেটিভ সবকিছু, এগুলা কিন্তু বাংলাদেশে কোনো তুলনাহীন হতেই আছে। তো সেই জায়গায় আপনারা পজিটিভের জন্ম দেন, পজিটিভের জবাবদিহিতা, ট্রান্সপারেন্সির জন্ম দেন। সেইখানে প্রত্যেকেই, আপনি যে বলছেন যে চমৎকার একটি কথা ডক্টর জাবিন বলছিল সাংবাদিকরা যে আমরা কিন্তু আন্দোলনে কে আগে ছিলাম, কার কত কৃতিত্ব সেটার ভাগ নিতেছি, এই নতুন বন্দোবস্ত করার ভাগ নিব না, আমরা একটু দেখাবো না যে 2025 থেকে বিএনপির টাকা হইলো এই। না, ওরা তো, আমি বলি আপনাকে, চেবিন যেটা বলছে এটা একদম ডাহা ডাহা ভুল, আমি মিথ্যা বলবো না। ভুল এই জন্যই যে আপনার জেবিনরা কি বলছে, বাংলাদেশকে একটা সুন্দর স্বপ্ন দেখাইছে বাংলাদেশের সব প্যারেন্টসদেরকে, বাবা মাদের, তারা একদম আলাদা বাংলাদেশ করবে। আলাদা বাংলাদেশ কে আমি অধম, তুমি তারও চেয়ে অধমতর অধিকতর অধমতম হইবে না, এটা তো না। এটা কবি কি বলেছে, আপা আমরা আওয়ামী লীগ প্রসঙ্গে আছি, আমরা একদম শেষ পর্যায়ে। আমার হাইপোথিসিস মার্কা প্রশ্নটা একটু শুনেন। বিএনপি যে 15 বছর ব্যর্থ হয়েছে এর কারণ হচ্ছে আমরা কেউ বিএনপির পাশে যাই নাই, আর ওরা যে ব্যর্থ হইতেছে এই দায়ও ওদের না, আমরা কেউ ওদেরকে সাহায্য করতেছি না কিন্তু আসলে। না, ওদেরকে যারা সাহায্য অবশ্যই করছে, আপনার অরিজিনাল মাস্টারমাইন্ড ওদের সাথেই আছে। আচ্ছা ঠিক আছে, আওয়ামী লীগ প্রসঙ্গে একটু বলেন, আওয়ামী লীগ প্রসঙ্গে একটু বলেন আপা, আপনারা কি আসলে আওয়ামী লীগের, মানে আপনারা যত গালি আওয়ামী লীগের আওয়ামী লীগ শাসনামলে দিতেন, এখন গালি একটু কমে গেছে মনে হয়? আপনাদের সাথে কি কোনো একটা আমি একটা জিনিস বলি শোনেন, যে মানুষটা চোখের সামনেই নাই, যে মানুষটার সবকিছু নিয়ে পালিয়েছে, যে মানুষটাকে ধরতে পারছে না, যাও ধরার কথা সেটা সরকার ধরছে না, যে মানুষটা আমার সামনে নাই। আজকে কথা কি ছিল, আমার সঙ্গে জেবিনের টকশো করার কথা ছিল না, আমার সাথে আওয়ামী লীগের একজন হয় পতিত নেতা এমপি বা মন্ত্রী এদের সঙ্গে করার কথা ছিল। সো যে মানুষটাই নাই, তার নিয়ে আকাইমা খালি মানে গীবত করাটা, এটা গীবতের পর্যায়ে পড়ে। আর বিচারটা আমাদের চেয়ে, বিএনপির চেয়ে পুর খাওয়া, এই 15.5 বছর কত যে পুকুর পারে ঘাটে ঘাটে আপনার কি ডুবার নিচে, কিন্তু হঠাৎ করে আওয়ামী লীগের প্রতি আপনাদের একটু ভালোবাসা বাড়ছে কিনা মনে আপা সেটা বলেন। শোনেন, যে কোনো যে কষ্টে আছে ভদ্রমহিলা, বিদেশে আছে, দেশে আসতে না পারছে না না, না না, আমি ওটা বলছি না। ওরকম কোনো কষ্ট। আমরা বিএনপি হলো এরকম একটা দল, উদারনৈতিক দল। বিএনপি হলো এরকম একটা দল, যে দলটা এরকম যে একটা বাঘ 10টা মানুষ খেয়ে ফেলছে, তারপরে বাঘটা গুলি খায়, আহত হয়ে কাতরাচ্ছে, বাঘটার কাছে হয়তো এক গ্লাস পানি নিয়ে গেল। এটা কিন্তু সৃষ্টিকর্তাই এই বিধানটা দিয়ে দিয়েছে। তার মানে এই না যে বাঘের বিচার হবে না, এটা চায় না, এটা অবশ্যই চায়। কিন্তু বাঘটাকে, যেটা আমি আপনাকে লাস্ট বলি, যে ফাঁসি দণ্ডে আসামি, ফাঁসির যে আসামি, তাকেও কিন্তু মৃত্যুর আগে চেক করা হয় সে সুস্থ কিনা। সে যদি অসুস্থ হয় তার কিন্তু ফাঁসি হয় না। আমি ওই কথাটাই বলছি। আমি অবশ্যই আওয়ামী লীগের বিচার আমাদের চেয়ে বেশি কেউ চাইতে পারে, এটা আমি বিশ্বাস করি। মনে আপনাকে ধন্যবাদ। আমরা একদম শেষ পর্যায়ে শেষ প্রশ্ন নিয়ে, আসলে প্রশ্নটা এর আগে করার একটু যাবেন, কিন্তু আমরা আসলে মানে আমার ইন্টারাপশনের কারণে বা অন্য জায়গায় এটা চলে যাওয়ার কারণে অর্থনীতি বিষয়টা নিয়ে বেশি আলোচনা করার জন্য এটা খুব আলোচনা আসে না। আমি প্রশ্নটা আবার করি, এইটা আপনি আপনার মতো করে উত্তর দেন। সেটা হচ্ছে, বিএনপি নিজেকে মধ্যপন্থী বলে থাকে, এনসিপিও নিজেকে মধ্যপন্থী বলছে, জাতীয় নাগরিক পার্টি নিজেদেরকে খুবই মধ্যপন্থী বলছে। বিএনপি রাজনীতির সঙ্গে আপনাদের পার্থক্যটা কোথায়? আমরা আসলে জামাত ইসলামী নেতাদের সঙ্গে খেলাফত মজলিসের মামুনুল হক এর যে রাজনীতি, তার সঙ্গে বিএনপির তুলনায় এনসিপি নেতাদের উঠা বসা বেশি দেখতে পাচ্ছি, সংস্কার বিষয়ে চাহিদা কাছাকাছি দেখতে পাচ্ছি। আপনি যদি একটু বলেন যে বিএনপির রাজনীতির সঙ্গে আপনাদের পার্থক্য কোথায়, কার রাজনীতির সঙ্গে আপনাদের মিলটাও কোথায়, ডক্টর জাবিন? আমরা মধ্যপন্থী দল, এবং এখানে যখন জাতীয় নাগরিক কমিটি থেকে যখন জাতীয় এনসিপি হয়, আমাদের এখানে কিন্তু অনেক এই জুলাই গণ অভ্যুত্থানপন্থী অনেক মানুষ কিন্তু বিভিন্ন মতের, বিভিন্ন আদর্শের, কিন্তু তারা যখন জুলাইয়ের পরে দেশকে নতুন ভাবে দেখা শুরু করেছে বা এখন
অবস্থার অনেক পরিবর্তন, নতুন ভাবে ভাবতে শুরু করেছে, তখন কিন্তু অনেকেই এই ছাত্র জনতার নেতৃত্বে যে নতুন দল সেখানে এসে যোগ দিয়েছে বা আগে কমিটিতে যোগ দিয়েছে। এখন এই জুলাই পরবর্তী বাংলাদেশ নিয়ে কিন্তু অনেকের ইচ্ছা, অনেকের আকাঙ্ক্ষা, অনেকের কন্ট্রিবিউশনের যে প্ল্যানিং, এগুলো সবকিছু চেঞ্জ হয়েছে। তো আমরা কিন্তু সবাইকেই কিন্তু যারা আমাদের সাথে আছেন, আমরা কিন্তু সবাইকে নিয়েই কিন্তু সামনে আগাতে চাই, এবং এই বাংলাদেশপন্থী যারা, তাদেরকে নিয়ে আগাতে চাই। কিন্তু এই যে ধর্মভিত্তিক রাজনীতি আসলে এনসিপি করবে না, কিন্তু যে একটা সামাজিক পরিসরে যে একটা ধর্মের যে একটা নিয়ম কানুন আছে, এটার প্রতিও কিন্তু আমরা শ্রদ্ধাশীল। তো এখানে কোনো কারো পন্থী হওয়া, কারো পাশ ঘেঁষা, এরকম কোনো কিছু ব্যাপার না। আমরা একদম স্বতন্ত্রভাবে এখানে আসছি, এবং আমি এটা এর আগে যেটা আপনার কথার জন্য আমি বলতে পারি নাই, যে এখানে ছাত্রদের নেতৃত্বে দলটা হয়েছে, ছাত্রদের এখানে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী অনেকগুলো ফেস এখানে আছে, কিন্তু এর সাথে কিন্তু পরবর্তীতে সিভিল সোসাইটি থেকে উল্লেখযোগ্য মানুষ এখানে যুক্ত হয়েছে, যারা হয়তো এখনো ওভাবে প্রাসঙ্গিক হয়ে উঠে নাই আপনাদের কাছে, কিন্তু তারা কিন্তু এনসিপি কে একদম মূল জায়গা থেকে বা সাংগঠনিক পর্যায় থেকে কিন্তু খুব শক্তভাবে ধরে রেখেছে বা কাজ করছে। সো আমার কাছে মনে হয় যে এরা যখন আরো প্রাসঙ্গিক হবে, মানে এনসিপির যাদেরকে নিয়ে সামনে আগাচ্ছে তাদের থেকে এনসিপির নিজস্ব যাদেরকে নিয়ে দল গঠন হয়েছে, তারা যখন সামনে আসবে তখন ব্যাপারগুলো আরো পরিষ্কার হবে। আর আরেকটা হচ্ছে যে কারো মানে জামাত বা হচ্ছে অন্য কোনো ইসলামিক দল বা ওরকম কারোর সাথে কিন্তু মানে একসাথে লিয়াজু বা ওরভাবে এক করে মধ্যমপন্থী না। আমরা হচ্ছে যারা বাংলাদেশপন্থী, যারা এখন নতুন করে বাংলাদেশকে দেখতে চায়, তাদের বিভিন্ন মত আদর্শ থাকতে পারে, কিন্তু এই গণ অভ্যুত্থানের পরে যারা অন্যরকম ভাবে বাংলাদেশকে দেখতে চায় এবং বিভিন্ন এই যে গণতন্ত্রের পথে, যে স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রের যে একটা পথ, এই পথে যারা সাথী হতে চায়, তাদেরকে নিয়েই কিন্তু এনসিপি আগাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস জোর দিয়ে বলছেন যে তিনি আসলে নির্বাচনটি চান হচ্ছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে, এবং সেই সময়ের মধ্যেই নির্বাচন হবে। কিন্তু এনসিপির বিভিন্ন নেতৃবৃন্দকে আমরা বলতে শুনছি যে ডক্টর ইউনূসের সরকার আরেকটু বেশি সময় থাকলে ভালো হয়, 5 বছর ইত্যাদি। আপনাদের অবস্থাটা আসলে কি? ডক্টর ইউনূস যদি সংস্কার না করতে পারেন এবং ডিসেম্বর এবং জানুয়ারির মধ্যে নির্বাচন দিতে তিনি বাধ্য হন, সেই ক্ষেত্রে কি আপনারা ডক্টর ইউনূসের বিরুদ্ধে আন্দোলন করবেন যে না, আমরা নির্বাচনটা আরেকটু পরে চাই? না, আমার মনে হয় এটা আমরা বেশ কয়েকবার এটা ক্লিয়ার করেছি, এই সময়সীমা নিয়ে এনসিপির কোনো দাবি দেওয়া নাই। যে দুটা টাইমলাইন বলা হয়েছে ডিসেম্বর অথবা জুনের মধ্যে, উনি শুরু থেকেই ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পর থেকেই দুটা সময়ের কথাই আমরা শুনছি। সো এই দুটার মধ্যেই আশা করি নির্বাচন হবে। আমাদের দাবি দেওয়া বা আমাদের কথা যে আমরা নির্বাচন প্রক্রিয়াটা নিয়ে আমরা প্রশ্ন তুলছি, এবং যেগুলো মৌলিক সংস্কার এই নির্বাচনের আগে, কারণ আগে কিছুদিন আগেও 2-1 সপ্তাহ আগেও ইয়েটা ছিল যে এটা কি গণপরিষদের মাধ্যমে হবে না, ওনারা বলছেন যে পরবর্তীতে, কিন্তু এখন তো ব্যাপারটা এমন হয়ে গেছে যে ওনারা সংস্কারই, এদের কিছু সংস্কারই ওনারা চান না, ওনারা প্রধানমন্ত্রীর ক্ষমতাও কমাতে চায় না। সো এখন বিতর্কটা আমার মনে হয় অন্য জায়গায়, বা আমাদের তর্কটা অন্য জায়গায়। এখন কিন্তু সময় বা আপনাকে ধন্যবাদ, নির্বাচন হবে আমার মনে হয় আপনার বোধহয় আমরা আর আগে আপনার বক্তব্য একদম পরিষ্কার কোন পদ্ধতিতে নির্বাচন হবে সেটা, এবং সময় নিয়ে আসলে এনসিপির কোনো অবস্থা নেই। মনিয়াপা, আপনি এক লাইনে বলবেন কিনা, যদি আসলে আপনারা ডিসেম্বরে বা ডিসেম্বরের জুনের মধ্যে নির্বাচন না দেখেন, তাহলে আপনারা ডক্টর ইউনূসের এগেইনস্টে আন্দোলন করবেন কিনা এবং আওয়ামী লীগকে সাথে নিয়ে আন্দোলন করবেন কিনা? মনিয়াপা, ডিড ইউ লুজ মনিয়াপা? হ্যাঁ, মনিয়াপা বোধহয় ডিসকানেক্টেড হয়ে গেছেন। আমরা মনে হয় আজকে আর এই প্রশ্নের উত্তর আমরা শুনতে পারলাম না। ডক্টর তাজনুবা যাবেন। মনিয়াপা ইজ ব্যাক। মনিয়াপা, আপনি 1 মিনিট আমাদেরকে বলবেন কিনা যে আপনি কি মনে করেন যে ডক্টর ইউনূসের নির্বাচন যদি ডিসেম্বরে বা জুনের মধ্যে যদি না হয়, তাহলে আপনি আন্দোলন করবেন কিনা? দেখেন, নির্বাচন তো আসলে এটা ইন্টারিম গভর্নমেন্ট মানে অনেকটা তত্ত্বাবধায়ক সরকারের মতোই আমরা ভেবেছিলাম যে 3 মাস না হোক 6 মাসের মধ্যে নির্বাচন দিবে তারা, কিন্তু তারা নির্বাচন নিয়ে এখন পর্যন্ত ক্লিয়ার কোনো রোড ম্যাপ দেয় না, এবং তালবাহানাটা এমন পর্যায়ে যে উনি কোনো ক্লিয়ার কাট কথা বলেন নাই। হ্যাঁ, উনি কোনো ক্লিয়ার কাট এখন পর্যন্ত কথা বলেন নাই। উনি বলেছেন
নো, উনি বলেছেন যে লাস্ট যে বিবিসি বাংলায় যে উনি সাক্ষাৎকার দিয়েছেন তখনও যদি তবে এইসব ছিল, কিচ্ছু ছিল না, যে এই বলছে যদি তবে ডিসেম্বর ছিল, এবং বলেছেন যে যদি তবের বয়স হচ্ছে 6 মাস। ডিসেম্বর জুন বলেছে তারপরেও কিন্তু বলেছে যে যদি এর মধ্যে যদি তার আগে চায় তারপরে চায়, এরকম এরকম একটা ছিল। আপনারা আন্দোলন তারপরে করবেন আবার কিনা আপা ওনার বলেন, যে আপা আমাদের সময় উপদেষ্টারা, আপনারা আন্দোলন করবেন কিনা আওয়ামী লীগের সঠিক সাথে নিয়ে? সময়ে নির্বাচনটা যদি সঠিক সময়ে না হয়, আওয়ামী লীগকে সাথে নিয়ে আন্দোলন করবে এমন কোনো কথা না। আওয়ামী লীগের বিচার হবে, বিচার চাই, বাট আমরা আন্দোলন করব নির্বাচনের জন্যই। আওয়ামী লীগের সঙ্গে আমাদের মেন যে দ্বন্দ্বটা, এই চারটা নির্বাচন তারা ফাঁকিবাজি করেছে, জঘন্য পর্যায়ে নিয়ে গেছে, রাতে নির্বাচন করেছে, আপনার দিনে আপনার বললেন না ফেয়ার হওয়ার জন্য, আপনার বললেন না ফেয়ার হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি জাবিনকে 30 সেকেন্ড বলতেই হবে, কারণ আপনাকে দিয়ে শুরু হয়েছিল, জাবিনকে দিয়ে আমরা শেষ করি। ডক্টর জাবিন, আপনি যদি একটু 30 সেকেন্ড বলে আমাদেরকে একটু শেষ করার অনুমতি দেন, আমরা একদমই শেষ পর্যায়ে, যে আপনার এটা বলার নির্বাচন নিয়ে আর কোনো কিছু যুক্ত করার আছে কিনা। আমরা আসলে এই যে ঈদের আগে যে জাতীয় ঐকমত্য কমিশনে যে প্রস্তাবগুলা জমা দেওয়া হলো, এটাতে যেসবগুলোতে বিএনপি একমত হয় নাই, সেগুলো নিয়ে আমার মনে হয় সামনে আলোচনা হওয়া। কারণ আমি একজন নারী হিসেবে যে সরাসরি নারী আসনে যে সরাসরি ভোটের পক্ষে, এক্ষেত্রে স্থানীয় পর্যায়ে অনেক নারী নেতৃত্ব উঠে আসবে। কেন ওনারা এটা বিরোধিতা করছে এটা স্পষ্ট না, কেন না 50 ভাগ লোক তখন ভোট দিতে পারবে না ওই আসনে। হ্যাঁ, এবং আপার হাউসে আমরা কিন্তু বলছি যে আগে থেকে প্রার্থী আমরা আরেকদিন, ডক্টর জাবিন, আমরা আরেকদিন আলোচনা করব না কি কি বিষয়ে আপনাদের ভিন্ন মত হচ্ছে আপনাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে, সেখানে আলোচনা করবে। মনে হয় আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর জাবিন, আপনাকেও। আমরা দর্শক, আমরা নিশ্চয়ই ভবিষ্যতে আরো দুজনকে বা অন্য অতিথিদের নিয়ে আসবো। সেই পর্যন্ত আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর জাবিন, ধন্যবাদ নীলুফার, মনি আপা।